এটা একটা অ্যাক্টিভিটি ছিল, হ্যাঁ। আর হচ্ছে দেখেন এখানে কিছু টুল আছে না, টার্মিনাল, তারপর অ্যান্ড্রয়েড মনিটর, টু ডু। এখান থেকে টার্মিনালটা আর অ্যান্ড্রয়েড মনিটর এই দুটো জিনিস সবচেয়ে বেশি কাজে লাগে। এই বাকিগুলো আমরা খুব একটা ইউজ করি না। মেসেজটা হচ্ছে যখন কোনো ইরোর হয়, যখন কোনো প্রবলেম হয়, বা যখন কোনো জিনিস আমাদের মেসেজ আমাদেরকে দেখায়, সেই মেসেজ আসে। অ্যান্ড্রয়েড মনিটরে অ্যাকচুয়ালি যা হওয়ার হইতে থাকে। এখানে দেখেন যে একটার পর একটা লেখা আসতে আছে। এটা হচ্ছে পুরো যে ডিভাইসে যা ঘটতেছে তার ফুল একটা বর্ণনা আমাদেরকে লেখা আকারে প্রকাশ করে, যে কখন কি লোড হইতেছে, কোনটার পর কি যাচ্ছে, কি অন হইলো। যদি আমরা কিছুকে আনলক করি, আনলক করলে যে স্ক্রিনটা জ্বলে ওঠে সেটাও এখানে দেখায় যে স্ক্রিন আনলক। তো সব কিছু এখানে একটা করে দেখাচ্ছে। তো আমরা চাইলে করতে পারি কি, আমাদের অ্যাপ্লিকেশনের বেশ কিছু ডাটা এখানে দেখাই দিতে পারি, সেটা এখানে আসে। তো আমি যেহেতু প্রথমে অ্যাক্টিভিটিতে আছি, আমি প্রথমে অ্যাক্টিভিটির মেথডগুলো লিখে ফেলি। কি ছিল অন ক্রিয়েটের পরে বলুন তো, মনে আছে? না, ফ্রেগমেন্ট না, অ্যাক্টিভিটিতে অন ক্রিয়েটের পর কি ছিল? আপনারাই বলেন, দেখি আপনাদের কথা মতো লিখুন, বলেন, মানে আপনারা বলেন আমাকে অন ক্রিয়েটের পর কি ছিল। না, অন স্টার্ট। টেক্সটটা ছিল, এই কটা ছিল হচ্ছে। এখানে টোস্ট ছাড়া আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে লগ। টোস্টের জায়গায় যদি আমি লগ লিখি, তাহলে যেটা হয় কি, যে অ্যান্ড্রয়েড এখানে আমাকে লগ করে দেখাবে। এখানে এগুলো যা হচ্ছে এগুলো সবচেয়ে লগ। আর আপনার জাভাতে নিশ্চয়ই যদি কেউ করে থাকে, যে করছেন না যে প্রিন্ট এলেন বা প্রিন্ট যেটা করছেন, ওইটাই মানে প্রিন্ট যেটা করি আমরা, সেটাই এখানে লগ। যে লগ করলে যেটা হয় যে ওরা এইখানে দেখায়, এই জায়গাটা। দেখেন এখানে অনেক ধরনের লগ আছে, লগ অ্যাসার্ট, লগ ডিবাগ, লগ ইরোর, লগ ইনফো। হ্যাঁ, এগুলোর মানে হচ্ছে কি, যে আপনি লগটা কি আকারে দেখাতে চান। মানে লগটাকে কি, এটা কি ইরোর মেসেজ? যদি ইরোর হয় তাহলে লাল কালিতে দেখাবে, যদি ইনফো হয় তাহলে সেটা আরেক কালিতে দেখাবে। মানে আপনার এটা বুঝতে সুবিধার জন্য যে আপনি কোন কালারের লগ, কারণ এখানে তো অনেক ধরনের লেখা আসবে, তাই না? এখন কোনটা ইরোর মেসেজ, কোনটা সাকসেস মেসেজ, সেটা আপনার নিজের বোঝার জন্য আপনি সেই অনুযায়ী এটাকে দিতে পারবেন। হ্যাঁ, তো লগ আই মানে ইনফোর ভেতর দুইটা জিনিস আছে, ট্যাগ, মেসেজ। ট্যাগটা কি জিনিস? যে একটা মেসেজটা হেডলাইন থাকে, বা এটা কিসের মেসেজ, সেটাকে আমাকে আলাদা ফিল্টারিং করার জন্য। ধরেন আপনার এখানে একটা অ্যাপ্লিকেশনে 10-12টার মতো লগ আছে, কোনোটা দিতেছে আপনার আপলোডিং ইস্যু, যে আপলোড কমপ্লিট হয়েছে কিনা, কোনটাতে ডাউনলোডিং ইস্যু। হ্যাঁ, তো এখন আপনি এতগুলো মেসেজের মধ্যে ফিল্টারিং সুবিধার জন্য, যে না আমার এই মুহূর্তে শুধুমাত্র আপলোড দেখা দরকার, ডাউনলোডটা আমার এই মুহূর্তে কাজের দরকার নাই, তখন আপনি কি করবেন, ট্যাগের মধ্যে শুধু ডাউনলোড লিখে রাখবেন বা আপলোড লিখে রাখবেন। যখন যেটা লিখবেন সেই অনুযায়ী ওইটার কাজটাই শুধু আপনারা পাবেন। তো এটা যেটা হয় যে হাজার হাজার লগ থেকে লগগুলোকে ফিল্টারিং করার জন্য ট্যাগটা একটা সুবিধাজনক ব্যাপার আর কি। তো আমি এখানে দিলাম হচ্ছে, ধরেন এটার নাম দিলাম হচ্ছে অ্যাক্টিভিটি। যেহেতু এটা অ্যাক্টিভিটিতে কল হচ্ছে, আমি অ্যাক্টিভিটিতে দিলাম। অন ক্রিয়েটটা কল হচ্ছে লগে, হচ্ছে অন স্টার্ট, এইসব করে নিই। অন স্টার্ট,
এখানে আমি যখন রান করব তখন লগে এগুলা দেখতে পারবো এই জায়গায় টোস্টের বদলে টোস্টের জায়গায় আমার এটা হবে। এটা সুবিধা হচ্ছে যেটা যে অ্যাক্টিভিটির বাইরে বা টোস্ট করলে কি হয় একটা ভিউ দেখা যায় যেটা কিনা অনেকে সময় ইউজারের জন্য বিরক্তিকর হতে পারে যে এটা কি দেখা যায়। তো সেটার জন্য আমরা লগও করতে পারি। লগ করলে যেটা হচ্ছে সবসময় মানে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবো ডাটাগুলো আর ওইদিকে আমার মতো কাজ হতে থাকবে, লগের একটা সুবিধা থাকবে। আচ্ছা, আমরা এখানে একটা ফ্রেগমেন্ট লোড দিছিলাম, ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট। এটা এখানেও কিন্তু অনেক মেথড আছে যেটা কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি, অন অ্যাটাচ, অন ক্রিয়েট ভিউ। তো আমরা এইভাবে কল করি। দেখেন প্রথমে ছিল অন অ্যাটাচ, অন অ্যাটাচ দুইটা আছে, খেয়াল করেন। কিন্তু এখানে একদিন বলছিলাম যে কোন একটা মেথডের উপর যখন এই যে ক্রস দেখবেন তখন এটা কি বলেন, এডুকেটেড। প্রথমে একদিন বলছিলাম যে আপনারা যখন ইউজ করবেন কোনো কোডের উপর দেখবেন এটা কেটে দেওয়া। এটা মানেটা হচ্ছে যে এটা ব্যবহার না করাই ভালো, কারণ এটা কয়েকদিনের মধ্যে ওরা নিজেরা মুছে দেবে। ডেপ্রিকেটেড বলে এটা, হ্যাঁ। ডেপ্রিকেট মানে অনেক পুরানো, এদের ওরা তো অনেকদিন ধরে ডেভেলপ করে, নতুন নতুন ইয়ে নিয়ে আসে। ওরা রিসেন্টলি মেথডটাকে চেঞ্জ করে অন অ্যাটাচ স্পেস যেটা ফেলবেন হচ্ছে কনটেক্সট আর কিন্তু অ্যাক্টিভিটি। হ্যাঁ, মানে নেক্সট ভার্সনে কোনো সময় এটা থাকবে না। তখন যেটা হবে আপনার অ্যাপ্লিকেশন যদি এই মেথডটা ইউজ করে ওই ভার্সনে হয়তো এটা ক্র্যাশ করবে, হ্যাঁ, বা কিছুটা করবে। তো এটা বোঝানোর জন্য মানে প্রসেস এটা ইউজ না করে বেটার। ডেপ্রিকেট এখনো আছে, কিছু হয়নি, বাট ভবিষ্যতে এটা সাপোর্ট থাকবে না। তো এটা আমি ইউজ করবো না অন অ্যাটাচ। অন অ্যাটাচের পরে অন ক্রিয়েট, অন ক্রিয়েট ভিউ, তারপর অন অ্যাক্টিভিটি ক্রিয়েটেড, তারপর অন স্টার্ট, অন রিজন। এইগুলা আমি এখন দেখা দিতেছি। তো এটা হবে কি যে আপনাদের যখন কাজে বসবেন তখন কোনো না কোনো একটা জায়গায় এটার একটা আইডিয়া আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে। হয়তো আপনারা দেখবেন যে তখন হয়তো মুখস্থ থাকবে না, কিন্তু এটা হবে কি যে আপনাদের তো একটা আইডিয়া হয়ে থাকলো যে হ্যাঁ একটা তো ব্যাপার আছে যে কোনোটা আগে করবো কোনটা পরে করবো, তখন আপনি সার্চ করতে পারবেন। সো এখন তো দেখা নেই এটাই যে আপনার মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এরকম না। আমার নিজেরও কিন্তু মুখস্থ নাই জিনিসটা, কিন্তু আমি জানি যে একটা ইস্যু আছে যেটা কিনা আমি অ্যাক্টিভিটির সাথে যখন ফ্রেগমেন্টকে লোড দিই তখন একটা কিছু আগে হয়, একটা কিছু পরে হয়। সো আমি যখন কোনোটা আমার অ্যাপ্লিকেশন বানানোর সময় কোনো একটা বাগ পাই, কোনো একটা ভুল পাই বা কোনো একটা প্রবলেম পাই, তখন মাথায় ক্লিক করে আমার যে একটা তো ইস্যু আছে এটা, তাহলে আমি একটু চেক করি তো যে এই জায়গাটায় কিছু একটা ঘটলো কিনা। তখন কিন্তু আমি আমার ব্যাক করে এসে এটাকে দেখি। তো এটাই একটু ধারণা নিয়ে রাখলে হয় কি যে মাথাটা পরিষ্কার থাকে, পরবর্তীতে আমাকে সার্চ করতে বা প্রবলেমটা খুঁজে বের করতে তাড়াতাড়ি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা আগে করলে সেটা বোঝা যায়। অন রিজিউমে গেলাম, অন রিজিউমের পর থাকে অন পজ, অন স্টপ, অন ডেস্ট্রয় ভিউ। হ্যাঁ, অন পজ, on destroy view, on destroy, on detach. এটা ফ্লোটা কি একটু দেখেন না। অন অ্যাটাচ এটা আমরা ভালোভাবে বুঝি। অন অ্যাটাচ মানে কি যে আমি এই মাত্র একটা অ্যাক্টিভিটির সাথে একটা ফ্রেগমেন্টকে অ্যাটাচ করছি, ঠিক আছে। এখন আমি আর কিছু করি, জাস্ট বলে দিচ্ছি যে তুমি এখানে, এটা হচ্ছে অন অ্যাটাচ। অন ক্রিয়েট হচ্ছে তখন কি হয় যে ও এক ফ্রেগমেন্টটাকে ক্রিয়েট করে। অন ক্রিয়েট ভিউটা হচ্ছে কি যে ফ্রেগমেন্টটাকে ক্রিয়েট করার পর ফ্রেগমেন্টের ভিতর যে ডাটাগুলো আছে, যে ভিউগুলো আছে, বাটন আছে, তারপর হচ্ছে একটা এডিট যাই থাকুক সেই ভিউগুলোকে ক্রিয়েট করে। তারপর ও অ্যাক্টিভিটিকে জানায় যে হ্যাঁ অ্যাক্টিভিটিটা ক্রিয়েট হয়েছে একটা ফ্রেগমেন্ট সহ। তারপর অন স্টার্ট, অন রিজিউম। এরপর আবার সে একইভাবে অন পজ, অন স্টপ,
অন ডেস্ট্রয় ভিউ, মানে ক্রিয়েট ভিউ এর বিপরীত হচ্ছে ডেস্ট্রয় ভিউ, মানে কি ভিউটাকে তখন ডেস্ট্রয় করছে। তারপর অন ডেস্ট্রয় কল হয়, কারণ যেহেতু এখানে অন ক্রিয়েট আছে। এরপর হচ্ছে অন ডেস্ট্রয় ভিউ, অন ডিটাচ, এটা হচ্ছে উল্টা ডিটাচ। তার মানে কি এখানে দেখেন যে একটা ফ্লো, সবকিছুর একটা উল্টা ব্যাপার আছে, হ্যাঁ। যে অন অ্যাটাচের উল্টা হচ্ছে অন ডিটাচ, অন ডেস্ট্রয় ভিউ এর উল্টা হচ্ছে অন ক্রিয়েট ভিউ। অর্থাৎ একটা জায়গা থেকে শুরু হয়ে আবার ওই অনুযায়ী আবার শেষ হয়েছে জিনিসটা। মানে এটা হচ্ছে যে একটা জিনিস নাই, খেয়াল করছেন? অন রিস্টার্ট বলতে এখানে কিছু নাই। ফ্রেগমেন্টের বেলায় অন রিস্টার্ট বলতে কোনো মেথড নাই, যেটা কিনা আমার এই অ্যাক্টিভিটিতে ছিল, ঠিক আছে? অর্থাৎ কি ফ্রেগমেন্ট কখনো রিস্টার্ট করা যায় না। ফ্রেগমেন্ট সবসময় হয় ক্রিয়েট হয়ে থাকবে, না ডিস্ট্রয় হয়ে যাবে, কখনো রিস্টার্ট দিবে না। আচ্ছা, তাহলে একই জিনিস আমি এখানে নিয়ে আসি। এটা ফ্রেগমেন্টের বেলায়, ঠিক আছে? অন অ্যাটাচ, ফ্রেগমেন্ট, হ্যাঁ আমার কল হয়ে গেল। আমি রান করে দেখি এখন। হ্যাঁ দেখ, আসুক আগে, আমরা রান করি তারপর আসুক। দেখেন আপনি চাইলে পুরো ডিভাইসটাকে মনিটর করতে পারেন, এখানে যা আছে সব। আবার চাইলে আপনি এখান থেকে নির্দিষ্ট একটা অ্যাপকেও মনিটর করতে পারবেন, যে কোনোটা এই ডিভাইসে কোনোটা অ্যাপ্লিকেশন আর বাকিগুলো দেখবো না। দেখেন সেই অ্যাপের প্যাকেজ নামগুলো দেখাচ্ছে আমার মোবাইলে। এই এটার ভিতরে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সবগুলো অ্যাপ্লিকেশনের সবগুলো অ্যাপ্লিকেশনের প্যাকেজ নামগুলো এখানে আছে সব, বুঝছেন? অ্যান্ড্রয়েড ইমেল, অ্যান্ড্রয়েড এক্সচেঞ্জ। তো চাইলে আপনি আলাদা নির্দিষ্ট একটা অ্যাপকেও মনিটর করতে পারেন এখানে আলাদা করে। তো যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন এখন ইনস্টল হয় নাই, তো এখানে সেটা দেখাচ্ছে না। রান হলেই দেখতে পারবেন।
আঙ্কেল আসলো না আজকে, উনি কি আবার ভাবছে যে আজকে ক্লাস হবে না, এমন কিছু না। শুনি না, ওটা চুষে করুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা এটা দেখা নিয়ে তারপর আসছে। হ্যাঁ, আমরা এখানে দেখি কোনটার পর কোনটা কল হয়। এখানে আমি যা যা করছি, যে এখানে একটু খেয়াল করে দেখেন, আমি এখানে আই লিখছি, তাই না? এই আইটার মানে হচ্ছে এই যে এখানে আই, এখানে বড় হাতের দেখায়, বাট আমি আই করছি দেখি এটা দেখাচ্ছে। প্রথমে কি কল হয় দেখেন, আমি যেহেতু অনগেট করেছি অ্যাক্টিভিটিটা, অ্যাক্টিভিটির অনগেটটা প্রথমে কল হয়, কারণ যেহেতু আমি অ্যাক্টিভিটির প্রথমে, আমরা কিন্তু অ্যাক্টিভিটির ভেতর ফ্রেগমেন্ট লোড দিছি, তার মানে কি এখানে প্যারেন্ট হচ্ছে অ্যাক্টিভিটি, তো অবশ্যই প্রথমে অ্যাক্টিভিটি অনক্রিয়েটটা কল করবে। অনক্রিয়েট কল করার পর ও কিন্তু সাথে সাথে আবার অ্যাক্টিভিটির অন স্টার্টে যায় নাই, ও তখন করছে কি যে ওটার ফ্রেগমেন্টে চলে গেছে। ফ্রেগমেন্টে কি অন অ্যাটাচ কল হয়েছে প্রথমে, যেহেতু অ্যাটাচ করছি আমি প্রথমেই বললাম যে প্রথমে অ্যাটাচ করবো, তারপর ফ্রেগমেন্টের অন ক্রিয়েট কল হয়েছে, তারপর কি হয়েছে ফ্রেগমেন্টারি অন ক্রিয়েট ভিউ কল হয়েছে, তারপর ফ্রেগমেন্টারি অন অ্যাক্টিভিটি ক্রিয়েটেড, মানে অ্যাক্টিভিটি ক্রিয়েট করার যে কাজটা পুরোটা শেষ হয়েছে, এটা কল করছে। কল করার পর ও আবার করছে কি ব্যাক করে আবার অ্যাক্টিভিটির কাছে চলে আসছে, অ্যাক্টিভিটি চলে আসছে, অন স্টার্ট কল হয়েছে। এই স্টার্টটা কল করার সাথে সাথে করছে কি আবার ফ্রেগমেন্টের অন স্টার্ট যেটা আছে সেটাকে কল করছে। এরপরে আবার অন রিজিউম অ্যাক্টিভিটি, ফ্রেগমেন্টের অন রিজিউম, মানে যেগুলো একই নাম সেগুলোর মধ্যে অ্যাক্টিভিটিটা আগে কল হয়, তারপরে ফ্রেগমেন্টেরটা কল হয়। যেহেতু একই নামে দুইটা মেথড, অন স্টার্ট অ্যাক্টিভিটিতেও আছে ফ্রেগমেন্টেও আছে, আবার অন রিজিউম অ্যাক্টিভিটিতেও আছে ফ্রেগমেন্টে আছে, এই দুটো একসাথে কল হয়, সবার আগে অ্যাক্টিভিটিটা তারপর ফ্রেগমেন্ট। তো অন রিজিউম এসে টাইম আছে, কারণ আমি এখন অন রিজিউম অবস্থায় আছি, ঠিক আছে। তো এতটুকু অবস্থায় আমি যেটা বুঝতে পারলাম যে একটা অ্যাক্টিভিটি প্রথমে অন ক্রিয়েটটা কল হয় অ্যাক্টিভিটি, তারপর ফ্রেগমেন্টের অন তারপর হচ্ছে অন স্টার্ট, অন হচ্ছে অন ক্রিয়েট, তারপর অন ক্রিয়েট তারপর অন ক্রিয়েট, তারপর আবার অ্যাক্টিভিটি ব্যাক করে, এরপরে অ্যাক্টিভিটি অন রিজিউম করে, তারপর ফ্রেগমেন্ট অন স্টার্ট করে, অন স্টার্ট করলে ফ্রেগমেন্টের অন স্টার্ট করে, তারপর আবার ফ্রেগমেন্টের অ্যাক্টিভিটি অন রিজিউম। তো যখন একটা কিছু ক্রিয়েট হয়, একটা যখন একটা কিছু দেখানোর কাজ করে, তখন সবসময় অ্যাক্টিভিটির পার্টটা আগে শেষ হয়, তাই না? মানে অ্যাক্টিভিটি। তো এখন আমি যদি ব্যাক করি, আমার তো রিজিউম অবস্থা আছে, এখন ব্যাক করি, ব্যাক করে দেখেন যেখানে আবার বাকি কাজগুলো করছে। এখানে দেখেন ব্যাপারটা উল্টা, ব্যাকের ক্ষেত্রে ফ্রেগমেন্ট আগে কল, এখানে খেয়াল করে দেখেন যখন আমি ঢুকছি অ্যাক্টিভিটি আগে কল হয়, অন স্টার্ট অ্যাক্টিভিটি আগে, অন স্টার্ট ফ্রেগমেন্ট পরে, অন রিজিউম অ্যাক্টিভিটি আগে, অন রিজিউম ফ্রেগমেন্ট পরে, কিন্তু ব্যাকের ক্ষেত্রে অন পজের ফ্রেগমেন্ট আগে। ব্যাপারটাকে একটা ফার্স্ট ইন লাস্ট আউট চিন্তা করে, মানে হ্যাঁ হ্যাঁ মানে ওরকম যে আগে যেটা সবার আগে ঢুকবে সে সবার পরে বের, ঠিক ওই স্ট্যাকটা ওরা ব্যাপারটাকে মানে যেটা প্রথমে ঢুকবে ঠিক ওই সিরিয়ালে আবার ব্রেক করলে যেটা হয় ওইভাবে বের হয়। ধরুন আমি একটা স্ট্যাকের মধ্যে প্রথমে একটা প্যান্ট রাখলাম, তারপর শার্ট রাখলাম, তারপর গেঞ্জি রাখলাম, বের করার সময় আবার আমি প্রথমে গেঞ্জি বের করবো, তারপর শার্ট, তারপর মানে ওই সিরিয়ালটা মেনটেন করে। এখানেও তাই দেখেন, অন পজের ক্ষেত্রে ও ফ্রেগমেন্টের পজটা কল করছে, তারপর অ্যাক্টিভিটি অন পজটা কল করছে, তারপর অন স্টপের ক্ষেত্রে ফ্রেগমেন্টের অন স্টপ, অ্যাক্টিভিটি অন স্টপ, তারপর ফ্রেগমেন্ট অন ডেস্ট্রয় ভিউ, অন ডেস্ট্রয়, অন ডিটাচ, তারপর যে একদম অ্যাক্টিভিটি অন ডেস্ট্রয়টাকে কল করে ও পুরোটাকে বের করে নিয়ে আসে। এটাই হচ্ছে অ্যাক্টিভিটি প্লাস। এখন আমি যদি অ্যাক্টিভিটি না দেখা শুধু ফ্রেগমেন্টেডটা দেখা, তাহলে কিন্তু এখানে একটা ক্ল্যাশ থেকে যেত, যে এইটাই ওরা এখানে যেটা করছে তখন তো চলবে না। হ্যাঁ, কিন্তু ওরা করছে কি দেখেন, আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে এই সাইটটা অ্যান্ড্রয়েডের জন্য বেস্ট, কারণ এটা অ্যান্ড্রয়েড অফিসিয়াল ডেভেলপার সাইট।
কিন্তু ওরা কিন্তু এই জিনিসটা কোনো দেখায় না, ওরা শুধু ফ্রেগমেন্টের ইয়েটা বলে দিচ্ছে। এটা যে আমি একটা অ্যাক্টিভিটির সাথে লোড দিব, তখন যে দুটোর মধ্যে ক্র্যাশ হবে কোনটা আগে কোনটা পরে, এই বর্ণনাটা ওদের এখানে নাই। কারণ ওরা যে বললাম না যে সবাইকে একটু বেশি পারে মনে করছে, কিন্তু এই যে এক্সট্রা যে আমাদের পরিণামে দেখাটা, এটা ভাবছে কি এটা এই দ্বারা করবে বা ডেভেলপার করবে, এই চিন্তা করে ওরা আলাদা করে দেখায় না। এখানে শুধু ফ্রেগমেন্টের বর্ণনা করছে। তো যখন আপনারা কাজ করবেন তখন যেটা হয় আর কি, যে এই ব্যাপারগুলো না জানলে বা এই যে ব্যাপার আছে কোনটা আগে পরে করা হয়, এই ব্যাপারটা তো মাথায় থাকতো, তাই না? যে হ্যাঁ আমরা একটা বিষয় জানি, লাইফ সাইকেল বলতে একটা কথা আছে, যে লাইফ সাইকেলের মধ্যে কোনো একটা মেথড আগে পরে করবে। এই ব্যাপারটার কারণে অনেক না জানার কারণে অনেক করে কি যে উল্টাপাল্টা একটা কাজ এক মেথডে করে রাখে। সেটার জন্য যেটা হয় যে মাঝে মাঝে দেখা যায় যে একই কাজ বারবার করা হইতেছে, যেটা নিজেও জানে না, মানে নিজেও করে রাখছে হয়তো বা কোনোটা জায়গায় করে রাখছে, যার জন্য ডাটাটা বেশি লাগে, সময় বেশি লাগে, অ্যাপের পারফরমেন্স খারাপ হয়, কিংবা দেখতে হয়তো দেখা যাবে যে ব্যাক চাপলাম কোনো এমন একটা কাজ আমি ব্যাক বাটনে করে রাখছি, যেটার কারণে একসাথে তখন রেসপন্স দেরিতে করতেছে, স্লো হয়ে যায়। তো যে যত বেশি এই ভিউটা বা এই যে ফ্লোটা যত ভালো বুঝবে, যত ভালোভাবে এটাকে ইউটিলাইজ করে অ্যাপ বানাতে পারবে, তার জন্য সেটা তত সুবিধা, তার জন্য সেটা তার অ্যাপস তত স্মার্ট হয়। স্মার্টফোনের কাজই তো হলো যে অ্যাপসগুলোকে স্মার্ট করা। তো এইটার ফ্লো যে বুঝে কাজ করতে পারবে, তার জন্য সেটা স্মার্ট অ্যাপস। আর মেইনলি আপনারা যখন জবে দিতে যাবেন, আর কিছু জিজ্ঞেস না করুন, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা জানার জন্য প্রশ্ন করবেন যে এটা কীভাবে কী কাজ করে। আচ্ছা, লগ দেখাইলাম। হ্যাঁ, লগ করলে যেটা হয় যে আমি যাই লিখি না কেন সেই অনুযায়ী সেটা আমাকে দেখায়। তো এটা সুবিধা না যে আমার যখন যে জানা দরকার সেটা আমি ওখানে লিখে রাখলে আমার কোডটা কোন পর্যায়ে আছে বা এর মধ্যে আমার কোনটা সাকসেসফুল হলো কি হলো না সেটা আমি এখানেই দেখতে পারি। আমার তো এটার জন্য যেটা সুবিধা, যেটা যে পেজের দিকে তাকায় থাকতে হবে, অ্যাক্টিভিটির দিকে তাকায় থাকতে হচ্ছে না। তো আরেকটা সুবিধা আছে, আপনার ডিবাগিং এর নাম শুনতে ডিবাগ করছেন কখন অন্য কোনো অ্যাপস? আচ্ছা, ডিবাগটা হচ্ছে যেমন আমরা অ্যাপস বানাই বা একটা প্রোগ্রামিং করি বা সফটওয়্যার বানাই, তখন একদম লাইন বাই লাইন কোডটা কোথা থেকে কই যাচ্ছে, কোন পেজ থেকে কই গেল, সেই অনুযায়ী আমার কোনো ভুল হলো কিনা, বা আমার যদি একটা জায়গায় 5 পাওয়ার কথা সেই জায়গায় আমি 6 পাইলাম কিনা, বা কোন ডাটাটার ভুলের কারণে আমার রেজাল্টটা লাস্ট পর্যন্ত ভুল আসতেছে, সেটার জন্য প্রতিটা লাইন বাই লাইন আমি রান করে করে আগাতে পারি। আমরা কি করি, অ্যাপ্লিকেশন রান দিলে কি করি যে পুরো অ্যাক্টিভিটি কোডটা নিয়ে আমি দেখতে যাই, সেটা না করে আমি ওটাকে পজ দিয়ে দিয়ে লাইন বাই লাইন সামনে আগাইতে পারি। তো এই ডিবাগিংটা কি দেখবেন এখন পরে দেখেন, কিন্তু যেহেতু এটা অ্যান্ড্রয়েড মনিটরের সাথে কানেক্টেড, সো আমি এখন দেখাই দিলে আপনারা তো একসাথে হয়ে যেতে পারবেন, তো পরে একটা সমস্যা নেই, ডিবাগিংটা দেখাই দিই পারবেন। হ্যাঁ, জাস্ট কি করে আচ্ছা, আপনারা কি বলছেন যে এই অ্যাসাইনমেন্টটা আবার দেখবেন, দেখেন না বোঝার কিছু আছে? সবগুলো আপনারা আমি বলবো না। হ্যাঁ, এটা কিন্তু আপনার নর্মালি যেভাবে সেট টেক্সট করবে ওইভাবে সেট করবে, তো ব্ল্যাঙ্ক একটা স্ট্রিং টেক্সট করবে, সেট করবে, তাহলে দেখুন আপনার একটা স্ট্রিং নেবেন, স্ট্রিং এস ইকুয়াল টু, যদি আমি কিছুই না নেই তাহলে এটা ব্ল্যাঙ্ক না, এটাকে সেট টেক্সট করবে, তাহলে তো এটাকে যদি আমি সেট টেক্সট করি তো এডিট করতে তাহলে তো ওটা ব্ল্যাঙ্ক একটা স্ট্রিং সেট এই পুরোটাই ক্লিয়ার, ঠিক আছে? এরকম কিছু ট্রিকি বিষয় আছে, সব করে দিতে হবে এই এইটাতে চলে আসবে, এই ভিডিওতে চলে আসবে, তোমার কমান্ড চেঞ্জ হয়ে যাওয়ার মানে মনে হচ্ছে এটা ক্যালকুলেশনটা ভাগটা উল্টা হয়ে যাবে, মানে যেটাতে যেটা ভাগ করতাম যেটা ম্যাথমেটিক্স করবেন আপনার, এটা জাস্ট উপর নিচে যাবে ভাগটা, এই জিনিসটা আপনি কিভাবে করবেন দেখবেন।
হইতেই হবে বা না হলে সমস্যা এমন কিছু বলছি না, বাট আপনারা কোন মাথায় চিন্তা করে কাজটা করছেন সেটা হ্যাঁ। একটা বিশেষ মানে মোবাইল যদি ইউআই ডিজাইন করে তো করা লাগে, হ্যাঁ যেগুলো পরে মানে স্ক্রিনের সাইজ দিয়ে কত নেয় নিয়ে মাপ পদ্ধতি বসে, এগুলো বসে দিবে। আমরা যেগুলো করছি সেগুলো একটা দেখা যায় একটা গোল ভিত্তি ভিতরে ডিম হয়ে গেছে। হ্যাঁ ওটাই বললাম যে মাপ আপনারা তো যে ডিপি ইউজ করেন, আর ওদিন কিন্তু বলছি ডিপি যত কম ইউজ করা যায়, যত ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট যত ইউজ করবেন ওটা প্রতিটা ডিভাইসে সেই অনুযায়ী ওর মতো বেস্ট জায়গাটা নিয়ে বসবে, ওইভাবে ইউজ করবেন। আর ডিপি ইউজ করলে যেটা হয় যে এই যে এখানে লেআউট, এখানে একটাই লেআউট আছে, লেআউট বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য বিভিন্ন লেআউট দেওয়া যায়, সেটা আমি আরেকদিন দেখাবো যে মানে একটা পেজ বিভিন্ন ডিভাইস সাইজের জন্য কীভাবে ডিজাইন করতে হয়, তখন সব ডিভাইস একই রকম দেখাবে। তো ওটা আপাতত আপনারা যেটা করবেন যে আপনাদের নিজেদের মোবাইলের জন্য বেস্ট যে ডিজাইনটা সেটাই করবেন, তারপর সেটাকে আরেকজনের মোবাইলে বা বড় ট্যাবলেটে বা অন্য জায়গায় কীভাবে সেটাকে ঠিক দেখানো যায় সেটা আমি দেখাই দিব। অ্যাসাইনমেন্ট কি বুঝছেন? এক পেজের একটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? লাস্ট দিন আমি যেটা করছিলাম একটা হোল্ডার অ্যাক্টিভিটির ভিতর ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্ট নামে একটা ফ্রেগমেন্ট নিয়েছিলাম, সেটাকে লোড করছি, এই যে রিপ্লেস করছি, হ্যাঁ কমিট করে দিই, এতটুকু বোঝা গেছে। তো এখন এই ব্ল্যাঙ্ক ফ্রেগমেন্টের মধ্যে একটা বাটন ছিল, ঠিক না? তো এটা কেন করছিলাম বুঝছেন, যে আমি কেন ইন্টারফেসটা করছিলাম? কারণ হচ্ছে আমি যদি একটা অ্যাক্টিভিটির ভেতর একটা বাটন থাকে বা একটা ভিউ থাকে আর ফ্রেগমেন্টের ভেতর একটা ভিউ থাকে, দুটো তো আলাদা জামা ফাইল না, ফ্রেগমেন্টের জন্য জামা ফাইল আলাদা, অ্যাক্টিভিটির জন্য জামা ফাইল আলাদা। কিন্তু এখন আমি যদি এমন চাই আমার ফ্রেগমেন্টের একটা বাটন ক্লিকের কারণে অ্যাক্টিভিটি একটা ভিউ চেঞ্জ করতে, তো আমি জামা ফাইল চেঞ্জ হয়ে গেল আর সরাসরি এখান থেকে করে রেফারেন্স পাবো। তো এর জন্য আমাকে একটা ইন্টারফেস বানাইতে হয়েছে, লিসেনার বানাইতেছে, ক্লিক লিসেনার, যেটা কিনা আমার অ্যাক্টিভিটি যেন বুঝে যে আমার ফ্রেগমেন্টের কোনো একটা বাটনে ক্লিক হয়েছে। তো এর জন্য যেটা হয়েছে যে আমার ফ্রেগমেন্টের যেটা বাটন ছিল, এই যে খুব ইজিলি যেটা করছিলাম আর কি, এই লোড ফ্রেগমেন্ট এটা ছিল অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটির একটা বাটন, অ্যাক্টিভিটি জাভা ক্লাসের একটা বাটন, হ্যাঁ। আর এই ক্লিক হিয়ার যেটা, এটা ছিল ফ্রেগমেন্টের জাভা ক্লাসের একটা বাটন। আমি যদি এই ক্লিক হিয়ারে ক্লিক করে অ্যাক্টিভিটির একটা বাটনকে চেঞ্জ করতে চাই, কিছু একটা চেঞ্জ করতে, তাহলে কি আমার দুইটা জাভা ফাইল আলাদা কাজ করতে হবে, কারণ আমি ক্লিক ইভেন্টটা ধরবো এখানে ফ্রেগমেন্টের, চেঞ্জ করবো আবার অ্যাক্টিভিটি। তো এই অ্যাক্টিভিটি কিভাবে বুঝবে যে আমি এই বাটনটাকে ক্লিক করছি? এই জন্য একটা কানেকশন করতেছে আমার, যে হ্যাঁ যে কানেকশনের মাধ্যমে আমার এই অ্যাক্টিভিটিটা বুঝে যে আমার অমুক জাভা ফাইলে কোনো একটা বাটনে ক্লিক দিচ্ছে। তো এটাকে বোঝানোর জন্যই আমি এই ফ্রেগমেন্টে একটা ইন্টারফেস দিছিলাম। ইন্টারফেস দিয়ে কাজটা হয়েছে যে ওরা মানে আমাকে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দেয়, অ্যাবস্ট্রাক্ট মেথড মানে বোঝা যে মেথডটা ডিক্লেয়ার করা, মানে ওদের কি কাজ হবে সেটা বলা না, এই মেথডগুলোকে অ্যাবস্ট্রাক্ট মেথড বলা। অ্যাবস্ট্রাক্ট মেথডের নিয়মটা হচ্ছে যে আমি যেখানেই নিই না কেন কি কাজ করবো সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে জায়গায় জায়গায়। আমি এখানে শুধু নামটা লিখে দিব, এখন এটা বুঝি নেই বা এটা বুঝারও কিছু নাই, নিয়ম মাথায় রাখবে, বুঝার কিছু নেই, এটা নিয়ম করে নিতে হয়। অ্যাবস্ট্রাক্ট মেথড আমাকে বলে দিতে হবে যে হ্যাঁ তোমাকে যখন কল করা হবে তখন তুমি এই মেথডটা দিবা, সেই মেথডের তুমি কি করবো সেটা আমার, সেটা কাজ আমার পরে, দায়িত্ব আমার পরে। এখানে নতুন করে বোঝার কিছু নেই, এটা নিয়ম। তারপর যেটা হয় যে এখন এই মেথডটাকে তো আমার কল করতে হবে কোনো একটা জায়গায়, তাই না? সেটা কোথায় কল করবো? যে আমি যখন এই ক্লিকতে ক্লিক করবো তখন আমি এই মেথডটাকে কল করবো। এই মেথডটাকে কল করলে একমাত্র আমি আমার অ্যাক্টিভিটি থেকে ধরতে পারবো যে হ্যাঁ এই বাটনটাকে আমি ক্লিক করছি।
ক্লিয়ার? আমি আরেকটি বলি, সব ভুলে যাবো, আবার বলবো। সেটা হচ্ছে যে আমার বাটনের একটা ক্লিক লিসেনার নেই না আমরা, যেটা কিনা ডিফল্ট জাভারই আছে বা অ্যান্ড্রয়েডেরই আছে। ওই যখন আমি এই বাটনটার জন্য খেয়াল করবো, এই বাটনটার জন্য যখন আমি অন ক্লিক লিসেনার নিব যাওয়ার জন্য, সেটা আমি শুধুমাত্র আমার ফ্রেগমেন্ট ক্লাসেই পাবো। এই অন ক্লিক লিসেনারটা কিন্তু আমি আমার অ্যাক্টিভিটি যাওয়ার কাছে পাবো না, কারণ এই বাটনটা একটা ফ্রেগমেন্টের ভিতরে আছে। আবার বলি দেখেন, এই ফ্রেগমেন্টের ভিতর যে বাটনটা আছে, এই যে সেট অন ক্লিক লিসেনার, এটা কিন্তু আমি এই জাভা ফাইলেই পাইতেছি। এই বাটন ক্লিক লিসেনারটা কিন্তু নিয়ে আমি এখানে বসাতে পারতেছি না। সো এই বাটনে যে আমি ক্লিক করছি সেটা ধরার জন্য আমার একটা কাস্টম লিসেনার দরকার। তো আমি যেটা করছি, একটা কাস্টম লিসেনার বানাইছি ইন্টারফেস দিয়ে, বানায় যখন আমি এই বাটনে ক্লিক করছি তখন সেই লিসেনারটাকে কল করে দিচ্ছি। এখন এইভাবে কল করে মানে কি, যখন আমি আবার এই অ্যাক্টিভিটিতে যাবো, সেই অ্যাক্টিভিটিতে আমি আবার ওইটাকে ধরবো। এর জন্য আমি যেটা করছি, এই যে হোল্ডার অ্যাক্টিভিটিতে গেছি, যে আমি এই যে এই একটা ফ্রেগমেন্ট নিছি, যে ফ্রেগমেন্টের একটা অবজেক্ট নিয়ে সেই বাটনটার ক্লিক লিসেনারটাকে ধরছি। ধরলে এখানে আমি যখনই আমি ফ্রেগমেন্টের বাটনে ক্লিক করছি তখন সেটাতে অন ক্লিক লিসেনার নিয়ে আমি অ্যাক্টিভিটিকে বলে দিচ্ছি যে তোমার এই বাটনে ক্লিক করছে। তখন অ্যাক্টিভিটি করছে কি, সেটাকে আবার রিসিভ করছে, রিসিভ করে এখানে ওই বাটনের কাজটা করছে। তার আগে একটা ভায়া হয়ে গেছে, বাটনের কাজটা করছে, বাটন ক্লিকটা সরাসরি কাজ না করে ও আমার অ্যাক্টিভিটিকে আগে জানান দিচ্ছে যে হ্যাঁ তোমার ফ্রেগমেন্টের ওই বাটনতে ক্লিক করছে। অ্যাক্টিভিটি সেটাকে রিসিভ করছে, রিসিভ করে সেই অনুযায়ী ওর কাজটা করে দিচ্ছে। ফ্রেগমেন্ট থেকে মেইন অ্যাক্টিভিটিতে থেকে বের করে আপনাকে মানে কাস্টমার ভাবে সব কাস্টমার করতে হবে, কারণ তা না হলে অ্যাক্টিভিটি জানবে না যে আমার ফ্রেগমেন্টে কোনটা বাটনে ক্লিক হয়েছে। ব্যাপারটা একটা মানে একটা নিউজ গেছে, বাট সেই নিউজটা একটা মাধ্যম আকার থেকে গেছে, সরাসরি যায় না। মানে সরাসরি আমি কোনোভাবেই ফ্রেগমেন্ট থেকে একটা অ্যাক্টিভিটিতে ডাটা সেট করতে পারি না যদি আমি ইন্টারফেস কল না করি। এখনো কি ক্লিয়ার না জিনিসটা? এখন প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিস করা লাগে, তাছাড়া হবে না। রিয়েল একটা কোনো যদি কাজ দেখা যায় বা করা যায় তখন করবো। মানে এটা জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আমি যখন একটা ফ্রেগমেন্ট দেখাচ্ছি, একটা অ্যাক্টিভিটি লাগে নিয়ম। সো এখন একটা ফ্রেগমেন্টের মধ্যে বাটন থাকলে সেটা যখন আমি অ্যাক্টিভিটিসকে জানান দিব তখন আমার একটা ইন্টারফেস লাগবে। ইন্টারফেস ছাড়া আমি কোনোভাবে সরাসরি বলতে পারবো না ফ্রেগমেন্টকে যে ওটাতে কল আছে। এটাই আরো তিনটা যে কম্পোনেন্ট আছে, সার্ভিস, ব্রডকাস্ট, রিসিভার, সেগুলো নিয়ে আমরা কোনো কাজ করিনি। কন্টেন্ট প্রোভাইডারটা হচ্ছে যেটা কিনা একটা অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড মোবাইলের আরেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে কানেকশন ক্রিয়েট করে বা একটা কন্টেন্ট প্রোভাইড করে। ধরেন আপনার একটা মোবাইল অ্যাপস আছে, যে মোবাইল অ্যাপসের ভিতরে কিছু ডাটা আছে, আপনি চাইলে আরেকটা অ্যাপ্লিকেশনকে বলতে পারেন যে তুমি আমার এই ডাটাগুলো ইউজ করতে পারো চাইলে। একটা পাবলিক ডাটাবেস আছে। কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে হচ্ছে যে কন্টেন্ট আমরা কী করি যে একটা ফাইল, একটা কন্টেন্ট বা একটা টেক্সট, একটা কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোকে প্রোভাইড করে আরেকজন, সেটা হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার, পাবলিক করে দেয় ডাটাবেস। একটা উদাহরণ হচ্ছে যে ফোনের কন্ট্যাক্টস। আপনার তো অনেক ধরনের অ্যাপস নামান বোধ হয় যে সেখানে সব জায়গায় কিন্তু আপনার কন্ট্যাক্টস থেকে নাম্বারটা কিন্তু ঠিক গেট করতে পারবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, ভাইবারে সব জায়গায় কিন্তু আপনার ফোন কন্ট্যাক্টসের লিস্টে দেখায় ওদের মতো করে। এই কন্ট্যাক্টসটা কিন্তু আপনার আবার মোবাইলের আগের থেকে একটা ইনস্টল করে অ্যাপ, যেটাতে আপনি ফোন নাম্বারগুলো সেভ করেন। তো এখানে কি কন্ট্যাক্টসটা হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন গুগলের বানানো, যারা কিনা ওদের ওই ফোন নাম্বারগুলো, কন্টেন্টগুলোকে বাকি অ্যাপসগুলোকে পাবলিকলি দিয়ে দেবে, প্রোভাইড করা যায়। সো দেখে নিতে চাই এই যে কন্ট্যাক্টস অ্যাপটা, হ্যাঁ, এই কন্ট্যাক্টস অ্যাপের ভিতর একটা কন্টেন্ট প্রোভাইডার বানানো আছে, যেটা কিনা আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ভাইবারকে বল দিতে পারে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কি তখন সরাসরি এই অ্যাপসে না আসে,
ও যে ডাটাবেসে পাবলিক করে রেখেছে সেই পাবলিকটা অ্যাক্সেস করে অ্যাক্সেস করে সেখান থেকে নাম্বার আর নামগুলো নিয়ে ওর মতো করে দেখা। আমরা তো অনেক জায়গায় দেখবো পাবলিক প্রাইভেট যে ফাইনালি আইডি করার সময় বা ইয়ে করার ভেরিয়েবল ডিক্লেয়ার ফাইনাল লাগে ফাইনাল ফাইনালটা হচ্ছে জাভারই একটা টার্ম। ফাইনাল হচ্ছে যে এটা কখনোই চেঞ্জ হবে না। ধরেন আপনি একটা ম্যাথ করতেছেন, ম্যাথে আই এর ভ্যালু 5, কিন্তু আপনার ম্যাথমেটিক্সের কারণে কোনো এক সময় আই এর ভ্যালু 6 7 হয়ে যেতে পারে, প্লাস মাইনাস করতে যেতে। তো তখন আপনি যদি ফাইনাল করে দেন 5, তাহলে ও পুরো অ্যাপ্লিকেশন অল দ্য টাইম ওর ভ্যালু 5 থাকবে। তখন হবে কি ফাইনাল করে দিলে যেটা হয় যে আপনি কোনো একটা সময় যদি ম্যাথমেটিক্সে i+1 দেন কোনো একটা জায়গায়, তো তখন ইরর উঠবে। i = i+1 ইরর, কারণ i+1 করা যাবে না, i এর 5 আগে থেকে বলা আছে। ফাইনাল ফাইনাল হচ্ছে জিনিসটা ফিক্সড, ওটা পুরো অ্যাপ্লিকেশনের জন্য সবসময় এটা ফাইনালি থাকে, এটা চেঞ্জ হয়। তো এটাই হচ্ছে। আচ্ছা, কন্টেন্ট প্রোভাইডার নিয়ে আমরা এখন পর্যন্ত কাজ করি না। কন্টেন্ট প্রোভাইডার নিয়ে কাজ অনেক দেরি দিয়ে করবো। তার আগে আছে সার্ভিস আর ব্রডকাস্ট রিসিভার। সার্ভিসে কোনো ইউজার ইন্টারফেস নাই, ব্যাকগ্রাউন্ডে রান করে, এক্সটেন্ড দ্য সার্ভিস ক্লাসকে এক্সটেন্ড করে। হ্যাঁ, আর ব্রডকাস্ট রিসিভারের কাজটা হচ্ছে যে ওরও কোনো ইন্টারফেস নাই, কিন্তু ও চাইলে করে কি যে কোনো একটা ঘটনার কারণে একটা অ্যাক্টিভিটিকে রান করে দিতে পারে। যে একটা এক্সাম্পল হিসেবে বলা যায়, আপনাদের কেমন কখনো হয়েছে যে ক্লিন মাস্টার বা এই ধরনের অ্যাপ ইউজ করছেন আপনারা, তখন ফোন যখন চার্জ দেন তখন ক্লিন মাস্টার নিচ থেকে একটা কালারফুল পেজ লক স্ক্রিনে এনে দেখায়, সেটা ওয়েদার দেখায়, তারপর হচ্ছে অন্যটা ইয়ার। তো ও করে কি একটা ব্রডকাস্ট রিসিভার ইউজ করছে ওরা, যে ওরা চেক করে কখন ফোনটা চার্জ দেওয়া আছে, এটা জন্য ও সবসময় রিসিভ করার জন্য ওয়েট করে যে ফোনটা চার্জ দেওয়া হয়েছে কিনা। ফোনে চার্জ লাগানোর সাথে সাথে করে কি ও এই ব্রডকাস্ট রিসিভার ক্লাসের মাধ্যমে ধরতে পারে যে প্লাগড ইন চার্জিং, তখন করে কি একটা অ্যাক্টিভিটি ওর মতো রান করে দেয়। এখন কি সুবিধা হচ্ছে যে ওরা চাইলে ওর প্রয়োজন মতো ইচ্ছা মতো যে কোনো সময় একটা নতুন অ্যাক্টিভিটিকে ইউজারের ইন্টারেকশন ছাড়াই চালু করে দিতে পারে। না না, সেন্সর অ্যাক্টিভিটি, সেন্সরের জন্য অ্যাক্টিভিটি লাগে। কিন্তু ব্রডকাস্ট রিসিভারের কাজটা হচ্ছে যে আপনি যখন SMS পান, নিউ SMS রিসিভড নামে একটা মেসেজ বলে, উপরে পপ আপ হয়ে ওঠে ডায়লগ আকারে, এগুলো হচ্ছে একটা অ্যাক্টিভিটি, বাট ও অন হতেছে একটা ব্রডকাস্ট রিসিভারের সাহায্যে। ব্রডকাস্ট রিসিভার যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের সবসময় একটা অ্যাক্টিভিটি চালু করতে লিখি যে উপরে পাইতাম যে অ্যাক্টিভিটি মেসেজ রিসিভড, আমাকে মেসেজের ভিতরে ঢুকে তারপর ওটাতে ক্লিক করে দেখতে জানো মেসেজটা উপরে পপ আপ হয়েই থাকে, সেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি, মানে এটা ব্রডকাস্ট রিসিভারের সাহায্যে। উইজেটগুলো অ্যাক্টিভিটি আর সার্ভিসের একটা কানেকশন, তো একটা থিম আকারে অ্যাক্টিভিটিটাকে দেখায়। ঠিক আছে, একমাত্র অ্যাক্টিভিটি ছাড়া কোনো কিছুরই কোনো ভিউ নাই, এটা মনে রাখবেন। এই অ্যাক্টিভিটিটা একমাত্র দেখার কিছু একটা আছে, এই সবগুলোই ইনভিজিবল। কিন্তু ও করে কি যে ওর প্রয়োজন মতো একটা অ্যাক্টিভিটিকে ভিজিবল ইনভিজিবল করতে পারে। তো আমরা একটা সার্ভিস দেখি প্রথমে। হ্যাঁ, আজকে শুধু সার্ভিস দেখবো। আমি একটা নিউ অ্যাক্টিভিটি নিই এটার জন্য, এটার নাম দিলাম মিউজিক অ্যাক্টিভিটি। হ্যাঁ, এখানে আমার একটা মিউজিক বাজবে। অডিও ফাইল নিয়ে নিই। MP3 ফাইল তো নাই, আছে কারো কাছে? ডাউনলোড করি, সাইট বলেন তো, 10 MP3 নামা ফিউশন, এটা
শুনি আমার মানে এক্সটার্নাল ইয়েতে থাকে, মোবাইলে থাকে, পিসিতে নেই। নাও অনেক বড় এটা আরো বড় তাই নিতে আসলে ইসলামের যে এভরিথিং সমস্যা এভরিথিং সমস্যা এটা কি, এটা কি মেদি? এটা তো দূরে এটা অ্যান্ড্রয়েডে যখন আমি কোনো একটা মিউজিক ফাইল বা এমন কোনো ফাইল ইউজ করতে চাই যে ফাইলটা সবসময় ওইরকমই থাকবে, কোনো চেঞ্জ আসবে না, তখন যেটা হয় রিসোর্স নামে একটা ফোল্ডার থাকে। এই ফোল্ডারের ভিতরে যখন আমি ড্রয়েবল ইমেজ নেই, যখন আমি লেআউট নেই, অন্য কোনো জায়গায় কিছু নেই, ও করে কি যখন অ্যাপসটা চালায় রান করে তখন ওই অ্যাপস ওই মোবাইলটার ভ্যালুটাকে দেখে, মোবাইলটা কেমন, কোন মানের বা সেটা কি, ওটার ডিসপ্লে সাইজ কত, ওটার র্যাম কত, তখন অ্যাপস করে কি ও ওই সেই অনুযায়ী ওর ডাটাগুলোকে একটা জিপ করে, কম্প্রেস করে, কিংবা কোয়ালিটি ভালো করে খারাপ করে। এই জন্য কিন্তু আমরা একই ছবি এক একটা মোবাইলে এক এক রকম দেখতে পাই, কোনো কোনো মোবাইলে খুব ভালো লাগে, কোনো কোনো মোবাইলে ফেটে যায়, এরকম থাকে। কিন্তু আমি যদি চাই যে আমার এমন কিছু ফাইল আছে যে ফাইলগুলো সব মোবাইলেই সেম থাকবে, কোনো চেঞ্জ যেন না আসে, তখন আরেকটা ফোল্ডারে রাখতে হয়। ফোল্ডারের নাম হচ্ছে RAW র বলতে আমরা কি বুঝি, জিনিসটা মানে জিনিসটার কোনো খাঁটি, হ্যাঁ। তো রতে রাখলে যেটা হয় খাঁটি থাকে, কিন্তু রতে একটা অসুবিধা হচ্ছে যে রতে আমরা যে ফাইলগুলো রাখবো সেটা যেহেতু কোনো জায়গায় সময় কম্প্রেস হবে না, ওইটাই থাকবে, তার মানে কি এপিকের সাইজটা বাড়বে। অর্থাৎ আমরা যেখানে গানটা নামাইলাম এই গানটার সাইজ হচ্ছে 4 MB, অর্থাৎ আমার অ্যাপের সাইজ তো আলাদা আছে, সেই সাথে আর 4 MB অ্যাড হবে, কারণ গানটা রতে রাখতেছে। তো এটা আমি একটু কপি করি, র ফোল্ডার বানাবো। হ্যাঁ, কনভার্ট করে যত ছোট করতে পারবেন, কোনো সমস্যা এত না। নিউ দিয়ে আমি একটা ডিরেক্টরি করি, র বানালাম। হ্যাঁ, সেটা কিন্তু রিসোর্সের ভেতরে হবে, অন্য কোথাও রিসোর্সের ভেতরে ড্রয়েবল লেআউট র, এই ফাইলটাকে আমি রতে নিয়ে যাই। র এর ভিতরে আমার একটা MP3 ফাইল আছে, এটাকে আমি চালালে রান করতে পারি। আচ্ছা, তার আগে আমি আরো কথা শেষ করি। সার্ভিসটা কি? সার্ভিস আর কোর্স দ্যাট রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড। সার্ভিস হচ্ছে
ব্যাকগ্রাউন্ডে চলে, এটা কখনোই আমার চোখের সামনে চলবে না বা চলবে না। দে ক্যান বি স্টার্টেড অ্যান্ড স্টপ, চাইলে আমি সেটাকে তাদেরকে স্টার্ট করে দিতে পারি, স্টপ করে দিতে পারি। সার্ভিস ডোন্ট হ্যাভ ইউআই, যেমন যে অডিও সার্ভিস, যেটা আমরা যে রেডিও শুনি বা গান শুনে কি ব্যাক করে চলে আসে না, ব্যাক করে চলে আসে আমাদের অন্য কাজ করি বা লক করে দিয়ে ঘুমাই থাকি, কিন্তু গান কিন্তু চলতে থাকে, কারণ গানটা সার্ভিসে চলে। সার্ভিসে না চললেও যে কোনো সময় এটা অফ হয়ে যেত, হ্যাঁ, স্টপ করা যায়। হোয়াট এ সার্ভিস ইজ নট, সার্ভিসের সাথে কোনটাকে মিলানো যাবে না, সার্ভিস কি না, হ্যাঁ। এ সার্ভিস ইজ নট এ সেপারেট প্রসেস। আচ্ছা, প্রসেস কি? আপনারা অপারেটিং সিস্টেম পড়ছেন, যেখানে পড়েন সেখানে কোন সাবজেক্ট ছিল অপারেটিং সিস্টেম নামে, ওএস নামে? আচ্ছা, প্রসেস হতেছে যে এক একটা অ্যাপ্লিকেশনকে একটা প্রসেস বলে। যখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল থাকে তখন সেটা থাকে, যখন আমি রান করব তখন করে কি ও অপারেটিং সিস্টেমের মধ্যে একটা প্রসেস ক্রিয়েট করে। কারণ আমি যদি এখন একটা ফেসবুক অ্যাপস ওপেন করি, ফেসবুকের নামে একটা প্রসেস ক্রিয়েট হয় মোবাইলের মধ্যে। যখন আমি আবার টুইটার ইউজ করি তখন টুইটার নামে একটা প্রসেস র্যামে বা প্রসেসরে চলতে থাকে। তো তো এর হচ্ছে সার্ভিস সেপারেট কোনো প্রসেস না, অর্থাৎ আমি আমার কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি কোনো একটা সার্ভিস থাকে, ও আলাদা কোনো প্রসেস ক্রিয়েট করবে না, ও ওই প্রসেসের মধ্যেই নতুন একটা সার্ভিস হিসেবে অ্যাড হবে। অর্থাৎ ফেসবুকের ভেতরে যদি সার্ভিস থাকে সেটা ফেসবুক প্রসেসের মধ্যেই অ্যাড হবে, আলাদা নতুন কোনো প্রসেস ক্রিয়েট করবে না। সার্ভিস নট এ থ্রেড, আমি লাস্ট দিন থ্রেড করাইলাম না, যেটাও কিনা ব্যাকগ্রাউন্ডে কাজ করে, মনে আছে? অ্যাসিনটাস করাইছিলাম, অ্যাসিনটাস করাইছিলাম, যেটা কিনা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, আমি আমার মতো কাজ করতে থাকবো, ও যখন হয়ে যাবে তখন জানান দিব, শেষ। কিন্তু ওটা কিন্তু বলছে এই থ্রেড আর সার্ভিস সেম না, থ্রেড এক জিনিস। ইট ইজ নট এ মিনস ইটস এ টু ডু ওয়ার্ক অফ দ্য মেইন থ্রেড, হ্যাঁ, মানে এটা সবসময় মেইন থ্রেডেই কাজ করে না, কিন্তু তাই বলে এটাকে আমরা আলাদা একটা থ্রেড বলতে পারবো না, সার্ভিসটা আলাদা পুরো অন্য একটা ফিচার, হ্যাঁ। মেইন ফিচার অফ সার্ভিস, সার্ভিসের মেইন ফিচারটা কি? টু টেল দ্য সিস্টেম অ্যাবাউট সামথিং ইট ওয়ান্টস টু বি ডুইং ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, মেইন ফিচারটা হচ্ছে যে সিস্টেমকে জানানো যে একটা কাজ আমি ব্যাকগ্রাউন্ডে করবো, হ্যাঁ, সেটা। আর স্টার্ট সার্ভিস, আমরা যখন স্টার্ট অ্যাক্টিভিটি দিই না, যখন এক পেজ থেকে এক পেজে যাই, ইনটেন্ট নিয়ে স্টার্ট অ্যাক্টিভিটি করি, ঠিক একই রকমভাবে স্টার্ট সার্ভিস নামে একটা মেথড আছে, যেটা কিনা ওই অ্যাক্টিভিটি বলতে সার্ভিসটাকে স্টার্ট করে। এই জিনিসটা শর্টকাট করে করা যায় এটুকু। সার্ভিসের একটা উদাহরণ, এই যে আমি এখন সার্ভিস করে দেখবো, সার্ভিস উদাহরণ বলতে যেগুলা ডাউনলোড, যেমন প্লে স্টোর থেকে যখন অ্যাপস ডাউনলোড করে ব্যাক হয়ে যাবে, পুরো একটা আইকন উঠে না, নামতেছে অলরেডি, সেটা মানে একটা সার্ভিস, ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করতেছে, মিউজিক শুনতেছেন, সেটা একটা সার্ভিস। আমরা বলছি ডাউনলোড যখন হ্যাঁ পেজগুলো পিডিএফ ফাইল ডাউনলোড, হ্যাঁ, যখন যেটা ডাউনলোড করেন না কেন, মোবাইল তো ওটা ভিউ থাকে না, জাস্ট উপরে দেখায় ডাউনলোডিং, ডাউনলোড হয়ে গেলে আবার ওটা চেঞ্জ হয়ে যায়, বলে যে ডাউনলোড কমপ্লিটেড, পুরোটাই একটা সার্ভিস। একটা বাটন নেই,
একটা বাটন দিয়ে আমি গানটাকে স্টার্ট করবো, একটা বাটন দিয়ে গানটাকে আমি স্টপ করবো। তো এখন আমি কাজটা যদি সার্ভিসে না করি তাহলে কি হয়? মিউজিক বাজানোর জন্য আমার যেটা লাগে, আমি অনেকদিন আগে করছি, ভুলে গেছি, তারা মিডিয়া প্লেয়ার। ভিডিও প্লেয়ারগুলো মিডিয়া প্লেয়ার, কিন্তু তখন আমার একটা ভিডিও ভিউ লাগে, যেটা দেখাইনি এখন। ওয়েব ভিউ মতো ভিডিও ভিউ বলতে একটা ভিউ আছে, যে ভিউতে ভিডিও চলে। ইমেজ ভিউ যেমন ছবি দেখায়, ভিডিওতে ভিডিও দেখায়, ভিডিওটা দেখাইনি এখন। দেখি আমার সার্ভিসে করা কাজটা আছে কিনা। এখন আমার একটা বাটন আছে, স্টার্ট বাটন, এটা অন ক্লিক নেই। আচ্ছা, যেহেতু আমি এখানে দুটো বাটন রাখছি স্টার্ট করার জন্য, তো প্লেয়ারটাকে আমি ইনিশিয়ালাইজ করবো এখানে। মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট নামে একটা মেথড আছে, ও করে কি একটা ফাইলকে নিয়ে ক্রিয়েট করে, ঠিক আছে? প্যারামিটার হিসেবে দুইটা, একটা হচ্ছে কনটেক্সট আর হচ্ছে রেস আইডি। রেস আইডি মানে রিসোর্স আইডি। রিসোর্স আইডি কি হবে? 8 ডট ডট দিয়ে দেয় না, 8 ডট র ডট সং ক্রিয়েট করবো, ঠিক আছে? অর্থাৎ কি, ওটা মিডিয়া প্লেয়ারকে ক্রিয়েট করলো, যে মিডিয়া প্লেয়ারের ভিতর এই গানটা আছে। হ্যাঁ, স্টার্ট, এটা আসলে স্টপ মিউজিকে প্লেয়ার ডট স্টপ। অর্থাৎ কি, আমি একটা বাটনে গানটা শুরু করলাম, ওটাকে শেষ করলাম। কিন্তু এখানে আরেকটা বেস্ট প্র্যাকটিস আছে মিউজিকের ক্ষেত্রে, যেটা কিনা আমাদেরকে গুগল এতটুকু করলেই হয়, গান ছাড়া হয়। কিন্তু এটা যেটা হবে কি, যে মিউজিক প্লেয়ার বা মিডিয়া প্লেয়ার হইতেছে অ্যান্ড্রয়েডের নিজস্ব একটা ক্লাস, যে ক্লাসে আমাদের গান বাজায়। এখন আপনার মোবাইলে যত ধরনের মিউজিক বাজানোর অ্যাপ আছে, সবাই কিন্তু এই মিডিয়া প্লেয়ারটা ইউজ করতেছে। এখন এই মিডিয়া প্লেয়ারটাকে আপনি নিজে ইউজ করেন, তাহলে কিন্তু যেটা হয় যে ওই অ্যাপসগুলা এই মিডিয়া প্লেয়ারটাকে ততক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে আবার অ্যাভেলেবল না করে দিচ্ছেন। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যেহেতু মিডিয়া প্লেয়ার অ্যান্ড্রয়েডের নিজস্ব একটা ক্লাস, এবং অনেক মিউজিক অ্যাপস, যেমন আপনার যদি এখানে একটা ইয়ে থাকে, সাউন্ড ক্লাউড থাকে, সাউন্ড ক্লাউড নাম শুনতে অ্যাপস। তারপর হচ্ছে যে মিডিয়া প্লেয়ার থাকে, একটা মিউজিক প্লেয়ার থাকে নিজস্ব, আবার একটা MP3 প্লেয়ার থাকে, কিংবা রেডিও থাকে। প্রত্যেকেই মিডিয়া প্লেয়ারটাকে ইউজ করতেছে। ওরা করছে কি, প্রত্যেকেই ওটাকে এমনভাবে করে দিচ্ছে, যখনই আপনি ওটাকে স্টপ করে দিবেন, তখন আপনি আবার আপনার অ্যাপে এসে অন্য ট্যাপ এসে আরেকটা গান বাজাতে পারবেন। নাহলে দুটো যদি একসাথে চালু থাকে, তাহলে ওরা যদি ওটাকে ওইভাবে হ্যান্ডেল না করে, তাহলে যেটা হবে যে উল্টা পাল্টা বিহেভ করে মোবাইলটা, তখন কি করে, মোবাইলটা রিস্টার্ট দিতে হয়, মানে অনেক ঝামেলা করে। তো এর জন্য যে ওরা একটা বেস্ট প্র্যাকটিস বলছে, যে আমি যাই করি না কেন, আমাকে দেখতে, আমি স্টপ করবো তখন ইফ প্লেয়ার ডট
ইজ প্লেইং। ইজ প্লেইং মানে কি, যে প্লেয়ারটা কি চালু থাকে, চালু থাকলে স্টপ করবে, তাছাড়া স্টপ করবে না। কারণ যদি অলরেডি স্টপ থাকে, তারপরে যদি আমি আবারও স্টপ করি, তাহলে অন্য কোনো একটা সুইচ স্টপ হয়ে যেতে পারে, যেটা কিনা আমার অ্যাপ্লিকেশনের আন্ডারে না। তো এটা এই গেল এক জিনিস। আরো কিছু ব্যাপার আছে। আরেকটা বিষয় হচ্ছে, যদি ইউজ করে দেখাই তাহলে আরো ভালো হয়। আমি একটা অ্যাক্টিভিটি নিচ্ছি, তো মিউজিক অ্যাক্টিভিটি থেকে লঞ্চ করি। আপনি যদি প্র্যাকটিস করেন বাসায়, তাহলে একটা জিনিস আমাকে বলতে পারবেন, সেটা হচ্ছে স্যার, ধরেন আমি অ্যাপসটা ওপেন করলাম, এই পেজটা আসলো, যেটা বাটন সহ স্টার্ট আর স্টপ। আমি যদি এখন প্রথমে স্টার্ট না করি, প্রথমে স্টপে ক্লিক করি, তাহলে কি হবে? অ্যাপে ঢুকে আমি স্টপ মিউজিকে ক্লিক করলাম, স্টার্ট না করি, তাহলে আমার অ্যাপটা কি হবে এই মুহূর্তে? এখন যে ক্র্যাশের নামটা বলতে পারবেন কেন? হ্যাঁ হ্যাঁ, না আমি তো এখানে বলেছি যে ইজ প্লেইং, প্লেইং কিনা, তো প্লেইং না, তার মানে কি স্টপের কাজটা করবে না? কারণ আমি তো ওখানে যখনই করি না কেন, আমি তো একটা ইফ দিয়ে চেক করছি যে গানটা চলতেছে কিনা, চললেই স্টপ করবে। যেহেতু আমি চালাই নাই, আমি স্টপে ক্লিক করলে তো স্টপ করার কিছু পাবে না, কিন্তু ক্র্যাশ কেন করবে? আপনাদের এই অ্যান্সারটা হচ্ছে যে ক্র্যাশ করবে, কিন্তু কেন ক্র্যাশ করবে? আচ্ছা বলে দেবো ক্র্যাশ কেন করবে। কারণ হচ্ছে কি, যে আমি এখানে সরাসরি প্লেয়ারটাকে ইউজ করছি, ইজ প্লেইং দেওয়া, কিন্তু প্লেয়ারটাকে আমি ইনিশিয়ালাইজ করে নিয়ে করতে মিডিয়া প্লেয়ার নিছি, কিন্তু এটাকে যে মিডিয়া প্লেয়ার ক্রিয়েট করা, এটা কিন্তু ইনিশিয়ালাইজ করা স্টার্ট মিউজিক বাটনের ভিতর। আমি যদি এই বাটনটা ক্লিক না করে এখানে করি, তাহলে কিন্তু প্লেয়ারটা নাল পাবে, কারণ আমি এখানে ইকুয়াল টু দেখছি চিনাই নেই হবে এখানে, তাই না? তার মানে কি আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে, ইফ প্লেয়ার নট ইকুয়াল টু নাল। ওকে, আচ্ছা আমি প্রথমে চেক করব প্লেয়ারটা নাল কিনা, হ্যাঁ, ইনিশিয়ালাইজ করা হয়েছে কিনা। যদি ইনিশিয়ালাইজ করা না থাকে, তাহলে কিছুই করবে না। যদি ইনিশিয়ালাইজ করা থাকে, তাহলে চেক করবে যে যেটা ইনিশিয়ালাইজ করা আছে সেটা প্লেইং কিনা। যদি প্লে হয়, তাহলে ও স্টপ করবে। ফাইনালি যেটা করতে হয়, প্লেয়ার ডট রিলিজ, এই দুটো কাজ করে দিতে হয়। এখানে তাই করো। আচ্ছা, এটার মানেটা হচ্ছে কি, যে রিলিজ মানে কি? রিলিজ মানে কি তাকে মুক্তি দেওয়া। মুক্তি দেওয়া মানে কি, যে আমি এতক্ষণ ধরে যে ডিভাইসের সিস্টেমটা ইউজ করতেছিলাম মিডিয়া প্লেয়ার, ওকে আমি এখন মুক্তি দিয়ে দিচ্ছি। এখন তাহলে অন্য কোনো অ্যাপস চাইলে আমার এই মিডিয়া প্লেয়ারটাকে ইউজ করতে পারবে। এই রিলিজ না করলে হয় কি, যে ও এই অ্যাপসটাই, এই মিডিয়া প্লেয়ারটাকে গ্র্যাব করে রাখতো, নিজের আওতায় নিয়ে রাখতো। তখন হচ্ছে অন্য কোনো মিউজিক অ্যাপ, ধরেন আপনি নিজের একটা অ্যাপস বানাচ্ছেন মিউজিক প্লেয়ার, যেটা তো রিলিজ করেন নাই, কেউ একজন আপনার অ্যাপটা ইউজ করতেছে, সে করবে কি, গানটা স্টপ করে ব্যাক করবে, যেহেতু রিলিজ করা নাই, সেজন্য আরেকটা প্লেয়ারে যে গান বাজাতে যাবে, তখন বাজবে না, কিংবা নাও বাজতে পারে, কিংবা উল্টাপাল্টা একটা বিয়ে দিতে পারে, ক্র্যাশ করতে পারে ওই অ্যাপটা, যে হ্যাঁ মিউজিক প্লেয়ার নাই। কারণ কি, এই অ্যাপ থেকে সেটা আমি রিলিজ করিনি। সো অবশ্যই ওই মিডিয়া প্লেয়ার অবজেক্টটাকে নিজের কাছে নিয়ে রাখছে, ও সবার জন্য উন্মুক্ত করে দেয় না। হ্যাঁ, তো স্টার্টের জন্য এতটুকু কাজ, যে আমি মিডিয়া প্লেয়ারটাকে র থেকে চেনাবো, স্টার্ট করে দিব, স্টপের সময় আমি সেটাকে স্টপ করবো, রিলিজ করে নাল করে দেবো। তার মানে কি, যে আমার প্লেয়ারের বা মিডিয়া প্লেয়ারের কোনো অবজেক্ট আমার হাতে আর নাই, আমি সেটাকে ছেড়ে দিচ্ছি। এই অবস্থায় যদি আমি চালাই অ্যাপটা, তাহলে কি হয়? হ্যাঁ, আমরা যদি চাই যে মনে করেন যেখান থেকে ছাড়ছি সেখানে পজ আর রিজিউম তো আছে,
আমি তখন শুধু প্লেয়ার ডট স্টপ দেখাইছি, প্লেয়ার ডট দেওয়ার পর অনেক রিজিউম পাবেন। শুধু তো এখানে আমি র থেকে দেখাচ্ছি, চাইলে নেট থেকে একটা লিঙ্ক নিয়ে এসে দিলেও বাটন ক্লিক করলে ওই গানটাও এখানে সরাসরি বাজবে। তো রেডিও, এফএম রেডিওর কিন্তু অনেক ইন্টারনেট লিঙ্ক পাওয়া যায়, ওই লিঙ্ক দিলে আপনি নিজে একটা রেডিও অ্যাপস বানাতে পারবেন, যেটা কিনা আমরা বানাইছি। হ্যাঁ, এখন দেখেন গান নিতে একটু দেরি করবে, কারণ হচ্ছে কি রতে 4 MB একটা গান আছে, এই গানটা এখন এটাতে লোড হবে। গানটা নিজেই বাজায় দেখিনি, কারণ গানটা যদি আদৌ কোনো সাউন্ড আছে। বলছি যে ফাইলের নাম থাকবে সেটাই। আমি দেখাই দিচ্ছি হচ্ছে এখানে, এই যে art.raw.song, ওগুলো বলতে হয় না, ওগুলো বলতে হয় না। আমার এখানে ফরম্যাট সাপোর্ট, ফরম্যাট MP3, তারপর হচ্ছে 3GP, MP4, OGG, ACC, এগুলো সাপোর্ট করা হবে। সাপোর্টেড ফাইলের লিস্ট আছে, ডেভেলপার সাইটে গেলেই পাবেন আপনি। ফোল্ডার রিসোর্সের ভিতরে না নেই ভালো, মানে এখানে যে ফোল্ডারগুলো সেগুলোই রাখা ভালো, এর ভিতরে কোনো ইনার ফোল্ডার না নেই ভালো। স্টার্ট করি, বাস ঠিক আছে, স্টপ করি, হয়ে গেল। আবার স্টার্ট করি, ব্যাক চাপি, তারপরে বাঁচতে যাবে। আমি যদি সার্ভিস স্টার্ট করিনি তাও বাঁচতেছি, কেন বলেন তো? এখন চলে গেল, কারণ সে এখন অন ডিস্ট্রয় কল আছে। আমি যদি স্টপ করিনি, হ্যাঁ, আমি আবার বলি, আমি অ্যাপে ঢুকলাম, স্টার্ট করলাম, আমি স্টপ করিনি, ব্যাক করে চলে গেলাম, হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে গেছে, টাইম নিচ্ছে, হ্যাঁ, কারণ অন ডিস্ট্রয় ও চলেছে। কিন্তু এখানে একটা ভুল হয়েছে, কারণ ও কিন্তু ডিস্ট্রয় করে গানটাকে বন্ধ করে দিচ্ছে, কিন্তু মিডিয়া প্লেয়ারটা কিন্তু রিলিজ করে না, ঠিক না? রিলিজের কাজটা কিন্তু আমার বাটনে করা ছিল, অন স্টপে। এই দেখেন স্টপ মিউজিক যে বাটনটা, সেখানে আমি রিলিজের কাজটা করছি, কিন্তু অন ডিস্ট্রয়তে কিন্তু আমি কিছু করিনি। যার জন্য কি হবে, ও অন ডিস্ট্রয় কল হওয়ার কারণে ওটার মেমোরি থেকে মুছে যাবে, দেখে গানটা বন্ধ হয়ে যাবে। কিন্তু ও কিন্তু মিডিয়া প্লেয়ারটাকে রিলিজ করে না, মিডিয়া প্লেয়ারটাকে তো ও ধরেই রাখছে, বা একটা জায়গায় কিন্তু রিলিজ নাও, তো আমাকে অন ডিস্ট্রয় লিখতে হবে। অন ডিস্ট্রয়তেও আমার ঠিক সেম কাজগুলোই করতে হবে। আচ্ছা, এতটুকু হচ্ছে আমার অ্যাক্টিভিটির কাজ, কিন্তু এখন আমি সার্ভিস করলাম না, যার জন্য কি হলো, গানটা তো আমি বের হয়ে গেলে শুনতে পারলাম না, তাই না? এটাই হচ্ছে, আর এই পুরো কাজটা আমাকে সার্ভিসে করতে হবে। তাহলে যেটা হবে যে আমি ব্যাকগ্রাউন্ডেও আমরা শুনতে পারবো, হ্যাঁ। এটার জন্য যেটা আমি গেলাম, রাইট ক্লিক করব, নিউ, এই সার্ভিসের ক্লাস, এখান থেকে সার্ভিস, এটা না, এটা পরে যাবো, আগে এটা সার্ভিস। নাম দিলাম মিউজিক সার্ভিস, এক্সপোর্টেড এনেবল, এই দুটো জিনিস অন থাকবে, হ্যাঁ। ক্লিক করলাম, এক্সপোর্টেড কি জিনিস, এনেবল কি জিনিস আমি বলতেছি। আমি যেখানে যাই,
এনেবল মানে কি? এটা এনেবল, এটার বাই ডিফল্ট ট্রুই থাকে, কিন্তু চাইলে ফলস করা যায়। এনেবল মানে হচ্ছে কি সার্ভিসটা আছে, সার্ভিসটাকে যে কেউ কল করতে পারবে চাইলে। আর এক্সপোর্টেড মানেটা হলো আমি যদি নিজে কন্ট্রোল কিউ চাপি, flag indicating whether the given application content is available to other application, মানে আমি যদি চাই যে আমার এই সার্ভিসটা অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকেও কন্ট্রোল হোক, তো এক্সপোর্টেড করে দিলে সেটা থাকে। তো এটা ওরা দেয়, না দিলেও হয়, সার্ভিসটা আসে। এখন দেখেন এখানে আবার আসে, আমি যে 4টা কন্ট্রোল কম্পোনেন্টের কথা বলছিলাম, এগুলা অ্যাক্টিভিটি নিলে আমরা কি করি? ম্যানিফেস্টে একটা অ্যাক্টিভিটি ডিক্লেয়ার করি। ঠিক একই রকম ভাবে সার্ভিস নিলেও আমাকে ম্যানিফেস্টে ডিক্লেয়ার করতে হয়। এই অ্যাক্টিভিটিগুলোর মতোই সার্ভিস নামে আরেকটা ক্রিয়েট হচ্ছে। এগুলো কি বুঝতেছেন? এগুলো আসলে বোঝার কিছু নেই, এগুলো মনে রাখতে হবে যে যখন আমি অ্যাপ্লিকেশনের ভেতর নতুন একটা করে অ্যাক্টিভিটি নেই, অটোমেটিক্যালি ম্যানিফেস্ট ফাইলে, যে ম্যানিফেস্ট ফাইলে একটা করে অ্যাক্টিভিটি ট্যাগ দিয়ে সে নামে একটা করে ট্যাগ ক্রিয়েট হয়। ঠিক একই রকম ভাবে যখন আমি সার্ভিস নিব, তখন সার্ভিস নামে একটা করে ট্যাগ ক্রিয়েট হবে। আবার যখন আমি একই রকম ভাবে ব্রডকাস্ট রিসিভার নিব, তখনও ক্রিয়েট হবে, যেটা আমি এখনো দেখাইনি। আচ্ছা, সার্ভিস নিলাম, এই যে আমার একটা সার্ভিস আসলো, ঠিক আছে? এই সার্ভিসেরও ওই ফ্রেগমেন্ট আর অ্যাক্টিভিটির মতো মেথড আছে, অন ক্রিয়েট, অন রিজিউম আছে। এটা তো কোনো এক্সএমএল ফাইল না, এটা তো কোনো ভিউ নাই, কোনো এক্সএমএল ফাইলও হবে না, ঠিক আছে? আচ্ছা, এই সার্ভিসেরও আমার আরো মেথড আছে, অন ক্রিয়েট আছে, কিন্তু মেইন যে দুইটা ফাইল মেথড কাজে লাগে সেই দুটোই দেখে। অন স্টার্ট কমান্ড একটা, আর হচ্ছে অন ডেস্ট্রয়, এই দুটো। অন স্টার্ট কমান্ড মানে হচ্ছে কি আমি স্টার্ট করতে বলছি সার্ভিসটাকে, আর অন ডেস্ট্রয়টাকে স্টপ করতে বলছি। আচ্ছা, লেখার পর একটু এদিকে খেয়াল করেন, বলতেছি। আপাতত এই অন বাইন্ডটা অটোমেটিক চলে আসবে, কিন্তু এখানে আমার কিছু করার নাই, এটা আপাতত না বুঝলেও চলবে, এটা থাকবে। হ্যাঁ, এখানে কিছু লিখবো না, থাকবে এই জিনিসটা, এখানে আমি কিছু লিখবো না, বোঝার দরকার নেই। আমার বোঝার দরকার এই দুইটা, অন স্টার্ট কমান্ড আর অন ডেস্ট্রয়। অন স্টার্ট কমান্ডের রিটার্ন টাইপ কি? এটা ইন্টিজার, আমি এটা মুছে দিব। স্টার্ট স্টিক, আচ্ছা থাকবে হচ্ছে এটা। স্টার্ট স্টিকি কি জিনিস, এখানে কিছু ব্যাখ্যা আছে। অন স্টার্ট কমান্ড হচ্ছে যখন আমি সার্ভিসটাকে স্টার্ট করতে বলবো তখন ওটা কল করবে, যখন আমি স্টপ করতে বলবো তখন ডেস্ট্রয় কল করবে। এর রিটার্ন দিচ্ছে হচ্ছে স্টার্ট স্টিকি। রিটার্নের মানে হচ্ছে ধরেন সার্ভিস হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেটা স্টার্ট করে দিলে পর যদি কখন বন্ধ করো সেটা আমাদের হাতে নাই। চাইলে আমি বন্ধ করতে পারি, বাট আমি যদি নাও চাই এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেতে পারে। যতক্ষণ ধরে র্যাম খুলি থাকে আমার মোবাইলে যদি আমি 10-12টা অ্যাপ চালাই, সেই কারণগুলো কি হবে, যদি আরো অ্যাপ চালাই দিলে এর সঙ্গে র্যাম করে যাবে, তখন অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম অটোমেটিক্যালি বের করবে কোন জিনিসটা র্যাম বেশি থাকছে, তখন অটোমেটিক্যালি রিলিজ করতে হবে। অর্থাৎ যে আমি গান বাজাচ্ছি ক্যামেরাটা খুব লো এন্ড তো কম দামি মোবাইলে দেখি যে সেই গানগুলো যদি অনেক অ্যাপ চালাবে, এখন অবশ্যই এত কম মোবাইল নাই, আমি সেটা অনেক কিছু ক্যামেরা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। তখন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নিজে থেকে বের করবে যে আমার কোনটা বেশি না চললেও কোনটা না চললে চলছে না, গরম হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি কাজটা অফ করে দেবে। স্টার্ট স্টিকিটার কাজটা হচ্ছে যখন আমার যে একটা অবস্থা কোনো এক সময় এইভাবে স্টপ হয়ে যায়, যেটা হাতে নেই, বেশি করার কারণে স্টপ হয়ে গেছে, তখন যখন আমার মেমোরিটা আবার খালি করে স্টপ করে, তখন আমি কি বুঝতে যাবে তাহলে মেমোরিটা যখন খালি করে তখন অটোমেটিক্যালি আবার কানেক্ট সার্ভিস স্টার্ট করে দেবে। এই স্টার্ট স্টিকিটার মানে সেটাই, হ্যাঁ, কোনো কারণে যদি মেমোরিটা সিস্টেম আমার সার্ভিসটাকে বন্ধ করে দেয়, তাহলে কোনো সময় যদি আমার ফ্রি থাকে তাহলে যেন অটোমেটিক্যালি আবার আমাদেরকে স্টার্ট করে দেবে। এটা আমি বলে রাখছি এইটার মাধ্যমে স্টার্ট স্টিকি মানে। এখানে আরো অনেক কিছু আছে স্টার্ট স্টিকি ছাড়া। আমি যদি চাই যে না একবার মেমোরি বন্ধ হয়ে গেলে আর চালু হওয়ার দরকার নেই, সেটা আপনি করে দিতে পারেন। স্টার্ট
নট স্টিকি দিলে ও একবারই চলবে। কোনো কারণে যদি মেমোরি ভরে যায় বা র্যাম বেশি বন্ধ হয়ে গেলে আর চালু করবে না, তখন আমাকে ম্যানুয়ালি ঢুকে আবার স্টার্ট করতে হবে। মানে এটা এরকম দেখেন যে আরো ইন্টেন্ট আছে, স্টিকি কম্পিটিবিলিটি আছে, এগুলো অনেকগুলো প্রতিটার মানে এখানে লেখা আছে, করে দেখবেন। আমরা সবসময় স্টিকি আর নট স্টিকের মধ্যেই সীমাবদ্ধ থাকি নর্মালি। দিলাম, ঠিক আছে। এখন দেখেন, যেহেতু আমি এখানেই কাজ করব, আমার এই মিডিয়া প্লেয়ারের কাজগুলো কিন্তু আর অ্যাক্টিভিটিতে করার দরকার নেই। সো আমি মিডিয়া প্লেয়ারটাকে নিয়ে যাই সার্ভিসের মধ্যে। নিলাম। এই স্টার্ট মিউজিকটাকে নিয়ে যাই অন স্টার্ট কমান্ডের ভিতর, ঠিক আছে। আর স্টপ মিউজিকটাকে আমি নিয়ে যাই অন ডেস্ট্রয়, ঠিক আছে। আর এখানে আমার অন ডেস্ট্রয় দরকার নেই, কারণ আমার এখানে আর এটার কাজই নেই। আমার কাজ হচ্ছে একটা বাটন সার্ভিসটাকে স্টার্ট করবে, সার্ভিসটাকে স্টপ করবে। আর যেহেতু সার্ভিসের মধ্যে স্টার্ট করলে আমি গান বাজাই দিছি, সো আমি যখন এখানে সার্ভিস স্টার্ট করবো গান এমনিই চলবে। আবার যখন স্টপ করবো তখন অন ডিস্ট্রয় কল হবে, গানটা এমনি বন্ধ হয়ে যাবে। সো আমার এখানে দুইটা বাটন ছাড়া আর কোনো কাজ নেই, ঠিক আছে। এই এক জিনিস। আচ্ছা না, সার্ভিসের কাজ করলে মানে কি বলে সার্ভিসের জামাতে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আর কোন কাজ না এদিকে আমার কাজ নেই। এদিকে কাজ হবে শুধু সার্ভিসটাকে স্টার্ট করা, স্টপ করা। এখন এখানে দেখেন, এখানেও তাই করা, স্টার্ট করা, স্টপ করা। এখন দেখেন, যেটা বলছিলাম, এখানে সার্ভিসে সবসময় একটা ইন্টেন্ট নেয়, কিন্তু আমরা কি করি, স্টার্ট অ্যাক্টিভিটির জায়গায় লিখি স্টার্ট সার্ভিস। এইভাবে স্টার্ট সার্ভিস করতে হয়। অ্যাক্টিভিটি থেকে এক পেজ থেকে এক পেজে কিভাবে যায়, একটা ইন্টেন্ট নিই, স্টার্ট অ্যাক্টিভিটিতে ওটাকে দিয়ে দিই। এখানে আমরা একটা ইন্টেন্ট নিব, কিন্তু স্টার্ট অ্যাক্টিভিটি জায়গায় স্টার্ট সার্ভিস লিখবো, কিছু না। এখন ধরুন আমি ইন্টেন্ট নিলাম, intent equal to new intent, এটা মিউজিক অ্যাক্টিভিটি ডট দিস, তার নাম কি ছিল, মিউজিক সার্ভিস ডট ক্লাস, এটা। আর এখানে স্টার্ট অ্যাক্টিভিটির জায়গায় লিখবো আমি স্টার্ট সার্ভিস, যেটা স্টপে আমি আবার এই সার্ভিসটাকে স্টপ করবো। কিন্তু দেখেন এই স্টপটা তো গ্লোবাল না, কারণ আমি তো একটা বাটন ক্লিকের ভেতর নিচ্ছি। এটাকে আমি গ্লোবাল, বুঝেন তো কোনটা গ্লোবাল কোনটা যেটা সব জায়গায় ইউজ করা যায় ওই মেথডের ভেতর। তো আমি এখানে এটাকে গ্লোবালে নিলাম, ইন্টেন্ট হ্যাঁ, এটাকে আমি গ্লোবাল নেই। আর এটার ভেতর ইন্টেন্ট ইকুয়াল টু দিয়ে আমি কাট করি। এখানে স্টার্ট সার্ভিস, এখানে স্টপ সার্ভিস। স্টপ সার্ভিস বলতে একটা কথা আছে, এখানে যে আমি ইন্টেন্টটা দিলাম, অর্থাৎ আমার কাজই হইলো বাটন ক্লিকে একবার সার্ভিস, এই সার্ভিসটাকে স্টার্ট করবে আর একবার সার্ভিসটাকে স্টপ করবে। চালাই এটা।
স্টার্ট করলাম, স্টার্ট হয়ে গেছে কিন্তু সার্ভিস দিয়ে। হ্যাঁ, ব্যাক করি, গানটা কখনোই বন্ধ হবে না। ক্লক চালান, গান চলবে। আমি এখান থেকে আবার গ্যালারিতে যাই, গান গানের মতো চলতেছে। ফোনে যাই, আর যতক্ষণ যে এখানে ঢুকে আবার স্টপ না দিবেন ততক্ষণ পর্যন্ত ও চলতেই থাকবে। কিন্তু এটা বন্ধ যে কোনো সময় হয়ে যেতে পারে যদি আমার মেমোরি বেশি হয়ে যায়। আমি যদি এখানে অনেক অ্যাপস চালাতে থাকি তাহলে সময় হবে, এটাকেও থামানো যায়। আপনারা হয়তো খেয়াল করছেন যখন আপনারা গান শুনেন তখন ঠিক এই জায়গাটায় যে নোটিফিকেশন থাকে, হ্যাঁ, প্লে বাটন থাকে যে গান বাজছে। এটা অ্যাকচুয়ালি কি হয়, ওরা এমন একটা ফিচার ইউজ করে যে ফিচারটা ইউজ করলে আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকেও বলে দিই যে তুমি মেমোরি বা র্যাম খালি পেলে যা খুশি তাই বন্ধ করো, আমারটা বন্ধ করো না। এটা বলে দেওয়া যায়। তো এটা বললে যেটা হয়, একটা নোটিফিকেশন দেখাই থাকে সবসময়। তখন যেটা হয় কি, যে ও র্যাম খালি পেলে ও তখন বন্ধ করতে নেয়, তখন দেখে যে কোনটা নোটিফিকেশন চলতেছে, চললে ওটার বাদ দিয়ে বাকিগুলো বন্ধ করে। মানে ওকে প্রায়োরিটি দিয়ে দেওয়া যায় যে হ্যাঁ আমার সার্ভিসগুলোর মধ্যে এটার প্রায়োরিটি বেশি। সো তোমার র্যাম যতই ইউজ হোক, যতই মেমোরি খাক, তুমি আমার গান কখনো বন্ধ করো না, এটা বলে দেওয়া যায়। তখন যেটা হয়, যেখানে নোটিফিকেশনটা হিসেবে থাকে, হ্যাঁ, তো সেই নোটিফিকেশনটা দেখাই দেয়, আপনাদের জন্য সুবিধা হয়। যে এটা আমার করা ছিল, এটা টিউটোরিয়াল পারপসে নাই, জায়গা থেকে দেখাই দিয়ে। এটা বুঝাচ্ছে এটা কি জিনিস। হ্যাঁ, যে এতটুকু আপনাদের আপাতত বোঝার দরকার নেই। হ্যাঁ, জাস্ট আমি করে দেখাচ্ছি যে এটা এইটুকু লিখলে নোটিফিকেশন দেখাবে, কিন্তু এটার ভিতরে কি করছি সেটা বুঝতে হলে আপনাদের আরো কিছু বুঝতে হবে। তো এটা আমি আপনাদের এনে দিলাম, আপনার যখন সুবিধা হয়, আপনারা যদি এর মধ্যে কিছু একটা বানান, জাস্ট এটাকে জাস্ট কল করে দেবেন, আর কিছু না। আচ্ছা, এটা একটা মেথড, হ্যাঁ, প্রাইভেট মেথড। যে মেথডের কাজটা হচ্ছে সিস্টেমকে বলে দেওয়া যে আমার এই সার্ভিসটার প্রায়োরিটি অনেক হাই, এটাকে বন্ধ করা যাবে না। এটা কি হবে, যখন আমি যখন স্টার্ট করব, সেই স্টার্টের মধ্যে এই মেথডটাকে কল করে দিব, আর কিছু না। এই মেথডের ভিতরে কি আছে আমি এখন বলবো না, এটা আপনাদেরকে দিয়ে রাখলাম, পরে পরে একসঙ্গে বোঝাই দেবো। এখন যদি আমি চালাই, এটা সুবিধাটা হচ্ছে যে আমার কখনো এই ভয়টা নাই। কারণ এমন হতে পারে যে আপনি কোনো ডাউনলোড চালাচ্ছেন, গান তো গান
প্রোডাক্ট ফাইল ডাউনলোড করতেছেন, এমন সময় র্যাম কমে গেল, ডাউনলোডটা তো অফ হয়ে যাবে, তাই না? তো ওই সময় প্রায়োরিটিটাকে ডাউনলোডের উপর বেশি দিয়ে রাখার জন্য এই কাজটা করা যায় যে হ্যাঁ তুমি ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত অ্যাটলিস্ট এটা বন্ধ হলো না। চালালাম, এখানে আসে নাই। আচ্ছা, এখানে না আসার কারণ হিসেবে এই আইকনের একটা সাইজ আছে, ঠিক আছে? আচ্ছা, এটা আসে নাই, এটা ইউজ করবেন কেন আসে নাই বলে দিই। কারণ হচ্ছে যে ওরা আবার নতুন ডিজাইন অনুসারে এই যেখানে যে একটা আইকন দেখায় এই জায়গাটায়, সেই আইকনটা ফিক্স সাইজ বলে দিচ্ছে, ওই সাইজটাই হইতে হয়, নাহলে আইকনটা দেখায় না। তো আমার হয়তো এখানে কোনো একটা কারণে যে আইকনটা দিচ্ছে এর সাইজে মিলে না, দ্যাটসে আসে, কিন্তু এটা দিয়ে কাজ করে। এটা আপনারা আপনাদেরকে কোডে দিয়ে রাখলাম, এটা ইউজ করার সময় বা যদি কখনো করতে চান আমাকে বললেন, আমি এটা তখন সাইজটা বলে দেবো। বাট আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য বললাম যে এই কাজটা করলে এই সার্ভিসটাকে অল টাইম রানিং রাখা যাবে সবসময়। অর্থাৎ আমি এই যে এখন স্টপ করতেছি, স্টার্ট করতেছি, আমার অ্যাপস থেকে বের হয়ে গেলেও আমার ব্যাকগ্রাউন্ডে গান বাজতেছে, এটাই সার্ভিস। এখন চাইলে ব্রডকাস্ট রিসিভার দিয়ে অন্য কোনোভাবেও এই সার্ভিসটাকে চালু করে দেওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আমি যেটা করছিলাম, মানে এটা একটা মানে দুষ্টামি অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে যে SMS দিয়ে গান বাজায় দেওয়া। ধরেন আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনের ভিতর একটা গান আছে, আপনি চাইলে আরেক মোবাইল থেকে ওই নাম্বারে SMS দিলে ওই SMS থেকে যে গানের নামটা পাবে ওই নামের গানটা ওই অ্যাপসে চালাই দেবে সার্ভিসের মধ্যে। মানে কেউ বুঝবে না যে গান করতে চলতেছে। মানে এর দুই ফাইল আমি করছিলাম আর কি, যে ভার্সিটি ছিল, এই একটা অ্যাপ্লিকেশনের ভিতরে আমি 10টা গান করে দিচ্ছি, করে দিয়ে অরাজন্তি অ্যাপসটা আমি রান করে দিচ্ছি। বাসায় বসে বসে আমি আমার মোবাইলে রেখে দিচ্ছি, গান পাচ্ছি। ঠিক আছে, এটা করে দেওয়া যায় যে মানে ওটা করেছিল ব্রডকাস্ট রিসিভার দিয়ে। ব্রডকাস্ট রিসিভার দিয়ে মেসেজটা গেট করছে, মেসেজ গেট করার পর আমি দেখছি যে মেসেজের মধ্যে আমি কোন গানের নামটা লিখছি, টেক্সটটা পড়ছি, ওইটা ওই গানটা এই যে সার্ভিসে চালু করে দিচ্ছি ওটার জন্য। মানে ওটা আমি যেদিন ব্রডকাস্ট রিসিভার দেখাবো ওই দিন দেখা দেবো যে এই কাজটি কি হচ্ছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ইদানিং মানে অ্যাপসগুলার ওই যে ক্লিন মাস্টার, তারপর হচ্ছে যে আরো অ্যান্টিভাইরাস অ্যাপগুলো অনেক বেশি সিকিউর হয়ে গেছে। ওরা এই ধরনের অ্যাপগুলোকে ধরে ফেলে যে তোমার SMS কিন্তু রিড করতেছে প্রাইভেটলি, স্প্যামিং অ্যাপ বা হ্যাকিং অ্যাপস হিসেবে ধরে ওগুলোকে তখন স্প্যাম হিসেবে ধরে আর কি অ্যাপসগুলো। করার নাই এখন, এই জন্যই মানে এখন আরো সিকিউর, মানে যত দিন যাবে এই জিনিসগুলো সিকিউর হবে, কিন্তু ব্রডকাস্ট রিসিভার দিয়ে কাজগুলো করা যায়। এর সবথেকে বড় একটা সুবিধা ছিল যেটা আমরা একটা বলছিলাম, ফোনের একটা অ্যাপস বানাচ্ছিলাম, ফোন চুরি হয়ে গেলে আমি একটা SMS দিতাম, ওই পাশ থেকে ওই SMS-টা গেট করে ওর মোবাইলের ফোন ক্যামেরাটা অন হয়ে যার হাতে মোবাইল তার ছবি তুলে উল্টা আমাকে আবার ব্যাক করতো। মোবাইলটা কে চুরি করছে তার ছবি আমার চলে আসতো, বা মোবাইলটা কোথায় আছে সেটা আলাদা একটা SMS দিতাম, GPS অন হয়ে মোবাইলের লোকেশনের নাম, ঠিকানা, ল্যাটিটিউড লঙ্গিটিউড সব আমার কাছে আবার ব্যাক আসে। আবার এটা সুবিধা ছিল যে কোনো কারণে যদি আমি কোনোভাবেই ফোনটাকে আমার কাছে আনতে না পারি, কিন্তু আমার কাছে প্রাইভেট ডাটা এখানে আছে SD কার্ডে ধরলাম, আমি চাইলে SMS দিয়ে ওই পুরো ডাটাবেস SD কার্ডে ফরম্যাট করে দিতে পারি। এই ধরনের কিছু কাজ হয় আর কি, যেগুলো প্রচুর ইউজার নেয়। এরকম একটা অ্যাপ নিয়ে বোধহয় ইন্ডিয়াতে বেশ মার্কেটিংও হইতেছে, টিভিতে অ্যাড দেখায়। ওরা ইন্ডিয়াতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি যে ওদের অনেক টাকা পয়সা আছে। এই অ্যাপ সেম অ্যাপ আমারও বানানো, কিন্তু আমি কিছুই করতে পারি না। অথচ ইন্ডিয়াতে ওই একই অ্যাপ টিভিতে অ্যাড দেখায়, ওটা প্রচুর সিকিউরিটি অ্যাপ হিসেবে মানুষ ডাউনলোড করে রাখে। কোনো কারণে মোবাইল হারায় গেলে বা কিছু একটা হলে 3-4টা নাম্বারে ফোন চলে যায়, তারপর চোরের ছবি তোলে বা ওই লোকেশনটা একটু পর SMS করতে থাকে, কাজগুলো হতে থাকে। সার্ভিসের কাজ হচ্ছে এটাই। আমি যখন অ্যাক্টিভিটি থেকে সার্ভিস চালু করি তখন স্টার্ট অ্যাক্টিভিটির জায়গায় স্টার্ট সার্ভিস লিখি। স্টার্ট সার্ভিস যখন কল হয় তখন অটোমেটিক এই সার্ভিস ক্লাসে এসে এই অন স্টার্ট কমান্ডটাকে কল করে, নিয়মটা মানে ওদের নিয়ম অনুযায়ী আমি যখনই স্টার্ট সার্ভিস কল করবো তখনই অন স্টার্ট কমান্ড কল হবে এই সার্ভিসে।
এই মেথডটাও রিটার্নটা হচ্ছে ইন্টিজার, এটা অ্যাকচুয়ালি ইন্টিজার। এটা দেখাই কন্ট্রোল কিউ, পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্টিজার, যে ফাইনালের কথা বলছিলাম একটু আগে, ফাইনাল কোনো চেঞ্জ হয় না। এই স্টার স্টিকিটা হচ্ছে অ্যান্ড্রয়েডের নিজস্ব বানানো একটা ফাইনাল ইন্টিজার ভ্যালু, যেটা কিনা ওদের কখনোই চেঞ্জ হবে না। এটা কিন্তু আমার বানানো কোনো ইয়ে না, ভ্যারিয়েবল না, এটা অ্যান্ড্রয়েডের বানানো। এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, যেটার মানেটা হচ্ছে যখন আমি একটা সার্ভিস চালু করবো, সেটা যখন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, এমন হতে পারে যে আমার মোবাইলে আমি এত কাজ করি, এত গান শুনি বা এত গেম খেলি বা এত ডাউনলোড করি যে আমার ফোনের অনেক র্যাম আমি ইউজ করি, বা অনেক প্রসেসর আমি ইউজ করি। তখন হয় কি যে মোবাইলের পারফরমেন্সটাকে বেটার করার জন্য, মোবাইল স্লো না হয়ে যায় বা মোবাইল যদি গরম না হয়ে যায়, তখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিজের থেকে কিছু কাজ করে, নিজের থেকেই করে কি ওর প্রয়োজন মতো পুরোটা সার্ভিস অফ করে দেবে, ওর প্রয়োজন মতো ওর সার্ভিসকে অফ করে দেবে। এবং কোনটাকে অফ করবে, কোনটাকে অফ করবে না, সেটা আমাদের হাতে নাই। তো অ্যাটলিস্ট যাতে আমাদের কোনো মামলা হয়েও যায়, যাতে সুযোগ পেলে আবারও চালু করতে পারে। ধরো গান শুনতেছিলাম, কোনো সময় র্যাম বেশি গানটা বন্ধ হয়ে গেল, কিন্তু আমি চাচ্ছি যে না, কিন্তু গান যখন শুনতেছিল তোর বুঝবো না গান কেন বন্ধ হয়ে গেল। তো ইউজারকে সুবিধা দেওয়ার জন্য গানটাকে অটোমেটিক আবার চালু করে দেওয়ার জন্য আমরা স্টার্ট স্পিড হচ্ছে কি যখনই পাবো তখন স্টার্ট করবো। আমি তো চাইছি না আমার র্যামটা যদি একটু বেশি হয়ে যায়, একবার বন্ধ দিলাম চালু না হবে, নট স্পিড, এটা হচ্ছে যে একটা সম্ভাবনা দিয়ে রাখবে অপারেটিং সিস্টেম যে আমরা যদি কোনো র্যাম খালি হয়, কোনো তোমার মেমোরিটা ফ্রি হয়, তোমার মনে হয় কি তোমার যদি মনে হয় যে একটা গান চালাতে পারো, তাহলে কিন্তু আসবে এরকম হচ্ছে কি। আচ্ছা